নেট, বেটার নেট ইউজ করতে হবে যাদের সমস্যা। কুড নট হিয়ার। ওনারা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা হ্যাঁ। যাচ্ছে এই যে। আচ্ছা, অন্য যারা শুনতেছেন না, ওনার নেট প্রবলেম করতে হবে। যদি আপনার ব্রডব্যান্ড হয় তাহলে ইয়া বাড়াইতে হবে। যদি মোবাইলের ডেটা হয় যেটা ইউজ করতেছেন, অন্যরা ভালো একটা ব্যবহার করতে হবে। আচ্ছা, ওয়াকফ যেটা বলছে এখানে, তাহলে হচ্ছে কোন ধরনের ডিসপোজিশন থেকে, অর্থাৎ সম্পদকে ডিসপোজ করাটা ইনভালনারেবল করে দিতে হবে, ঝুঁকিপূর্ণ মানে আর করা যাবে না, ডিসপোজ করা অফ করে দিতে হবে। এমন যে দ্যাট লিড টু ট্রান্সফার অফ ওনারশিপ, মালিকানা মালিকানা ট্রান্সফার করার যে ডিসপোজিশন, সেটাকে ভালনারেবল করা। এন্ড ডোনেটিং দ্য ইউজুফ্রাক্ট অফ দ্যাট প্রপার্টি টু বেনিফিশিয়ারি, এবং এবং ওই ওই সম্পদের যে ইউজুফ্রাক্ট, সেটা ডোনেট করা তার বেনিফিশিয়ারিদেরকে। তাহলে ওয়াকফ হচ্ছে এমন একটা জিনিস যেটার অর্থ থেমে যাওয়া, মুভমেন্ট থামিয়ে দেয়া। তাহলে একটা প্রপার্টি যখন ওয়াকফ করে, এটার অর্থ হচ্ছে ওয়াকফটা ইনভালনারেবল হয়ে পড়ে যে কোনো ধরনের ডিসপোজিশনের ক্ষেত্রে। এটা আর ডিসপোজ করা যায় না। এটা এটা ওনারশিপ ডিসপোজ করা যায় না। এটার ওনারশিপ এক জায়গায় আটকে যায়, এটাকে আর ওনারশিপ ডিসপোজ হয় না। এবং সেটা ডোনেটিং দ্য ইউজুফ্রাক্ট অফ দ্যাট প্রপার্টি টু বেনিফিশিয়ারি, এবং তাদের যে বেনিফিশিয়ারি থাকে তাদেরকে এটার যে ইউজুফ্রাক্ট আছে সেটা দান করা হয়। আচ্ছা, দেখি আমরা এটা আর কি আছে ওখানে। সরিয়ে স্ট্যাটাস অফ ওয়াক, এক মিনিট একটু। আচ্ছা, বলছে হলো হাবসুল আইন আনিত তাসাররুফাত আন নাকিলা লিল মিলক ওয়া তাসাদ্দুক বিল মানফা, এবং এবং এটাকে, এটা যে ইউজার প্র্যাকটিস সেটা সদকা করা, আয় সরফু মানফাআতুহু ইলাল মাওকুফ আলাইহি। যাদের জন্য ওয়াকফ করা হয় তাদের এদিকে তার ইউজার ফ্যাক্ট এটাকে দিয়ে দেয়, বেনিফিশিয়ারিদেরকে ইউজার ফ্যাক্টটা দিয়ে দেয়। আচ্ছা, শরিয়া স্ট্যাটাস অফ ওয়াকফ। ওয়াকফের শরিয়া স্ট্যাটাস কি? রাজামন ওয়াকফ ভাই, জি। আচ্ছা, এখানে যে ইউজার ফ্র্যাকটা দান করা হয়, মালিকানা কার থাকে? সম্পদের মালিকানা। মালিকানাটা ওয়াকফ প্রপার্টি ওয়াকফ করার পরে এটার মালিকানা, যিনি ওয়াকফ করছেন তিনি সর্বশেষ মালিক ছিলেন, তারপরে তো ওটা ওয়াকফ অ্যাসেট হয়ে গেল। ওয়াকফ করছে যে আল্লাহর জন্যই। আল্লাহ যাদের জন্য, যাদের উদ্দেশ্যে বেনিফিটটা যারা পাবেন, তো এটা ওয়াকফ এস্টেটটা তারা শুধু বেনিফিট পাবেন, কিন্তু মূল ওয়াকফ অ্যাসেট ওয়াকফ হয়ে যাওয়ার পর তার ওনারশিপ, ওই যে বলছে না এখানে, ইনভালনারেবল হয়ে যায়, ঝুঁকিপূর্ণ, এটা আর ডিসপোজ করা যায় না। সর্বশেষ যে ব্যক্তি করছেন তার নামে এটা থেকে যায়। মালিকানাটা সর্বশেষ ব্যক্তি যিনি ওয়াকফ করছেন তিনি এটার মালিক, তার নামে থাকে। আপনি দেখবেন মদিনায় গেলে কখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রুমা কূপ কিনছেন, ওটার পাশে মনে হয় কিছু একটা ল্যান্ড কিছু ছিল, অথবা এরকম ধীরে ওটার উপরে এখন একটা হোটেল আছে, এটা ওসমানের নামে এখনো। ওটার ইনকাম যা হয়, ওনার অ্যাকাউন্ট আছে, ওসমান রাদিয়াল্লাহু নামে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে জমা হয়, এবং সেগুলো চ্যারিটি হয়। মানে ওয়াকফ অ্যাসেট ওইভাবে হয় আর কি, ওনারশিপটা ওনার নামে রয়েছে। তারপরেও প্রশ্নটা একটু নতুন, আমি তো যেটুকু আমার আকলে হচ্ছে এটা আমি অ্যান্সার করলাম। তারপর আমি এটা দেখবো যে আসলে এটা হলো লিজ ওনারশিপটা। অ্যাসেটের ক্ষেত্রে স্যার। হ্যাঁ। এটা হলো স্যার যে এখানে লিজি যেটা ডিউরিং দ্য রেন্টাল পিরিয়ড ওই ইউজুফেক্টটা সে ডোনেট করে দেয়। এটা শুধুমাত্র ভ্যালিড থাকবে রেন্টাল পিরিয়ড পর্যন্ত। ইউজুফ্রাক দেখার কারণে আপনি কি রেন্টাল মনে করছেন, ইজারা মনে করছেন? না, সেটা পরবর্তী আলোচনায় আসছে স্যার।
না, সেটা ভিন্ন। আপনি ইউজার ফ্রেন্ড বলতে এখানে বোঝাচ্ছে যে ওয়াকফ অ্যাসেটের যে সুবিধা, ওয়াকফ অ্যাসেট তো এটা ইয়া না হইতে পারে, বাড়ার যোগ্য না হইতে পারে। এটা মসজিদের জন্য যদি ওয়াকফ করে তাহলে কি হবে? সেটা না, ইউজার ফ্রেন্ড মানে হলো উপকার, মানে ধরেন এটা তো এ অনুযায়ী, অ্যাসেট অনুযায়ী বিভিন্ন রকম হইতে পারে। তো সেটা যাই হোক, বলছে এখানে ওনারশিপটা মানে সর্বশেষ যিনি আছে ওনারা থাকবে আর কি, উনি ওয়াকফ করছেন, এখানে ওনারা থাকবে। সাধারণ ভাবে আপনি যে একটা বাংলা বইটা দিয়েছিলেন না, ইসলামী ব্যাংকিং ও বাণিজ্যিক পরিভাষা, হ্যাঁ। ওইখানে বেশ সুন্দর করে বলে দেওয়া আছে যে ওয়াকফ হলো কোনো সম্পদ নিজের মালিকানা থেকে বের করে স্থায়ীভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা এবং তা থেকে প্রাপ্ত আয় অপরের কল্যাণে ব্যয় করা। মানে তা এটা ঠিক হচ্ছে আছে। স্বেচ্ছা সেটা স্থায়ী ঠিক আছে, প্রকৃতির। কিন্তু মালিকানা, ওই জমির মালিকানাটা ওয়াকিফের হয়তো, মানে আল্লাহর জন্য তো করছে সে, কিন্তু মালিকানাটা মনে হয় ওয়াকিফের। ধরো আমাদের কোরবানি একটা পশু যদি আমরা জবাই করে দিই, এটার মালিকানা কি আর থাকে তখন? সর্বশেষ যিনি করছেন ওনার মধ্যে দিয়ে হয়তো মালিকানাও শেষ হয়েছে, এরকম আর কি। ওয়াকফটা করলে তো আল্লাহর জন্য সে ওয়াকফ করছেই, যারা এটা থেকে ইনকামটা জেনারেট হবে সেটা হয়তো যারা যার জন্য করছে বেনিফিশিয়ারি তারা পাবে, ইউজুফারটা তারা পাবে, তাদের জন্য দান করা হবে। কিন্তু ওইটার সম্পদ যদি, যেহেতু স্থাবর বা অস্থাবর সম্পদ সেটা করে, মালিকানাটা হয়তো তার নামে থাকলে তার নামে হয়তো সেটা থেকে যাবে এরকম। তা এটা ওয়াকফ স্টেটের আন্ডারে চলে যাবে না? সরকারের মালিকানা হবে না? রাষ্ট্রীয় সরকার আন্ডারে চলে মালিক যাবে? হবে না। সরকার কি মালিক হয় ওয়াকফ স্টেটের? এখন নিজের নামে থাকলে তাহলে এটা তো আর ওয়াকফ হলো না, তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? যেমন কোনো মসজিদে মসজিদে যদি কোনো জমি দান করা হয় মসজিদে, সেই এটা ক্ষেত্রে মসজিদের নামে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো তার নামেই যায়, মসজিদের নামেই যায়। মালিকানারা তখন। এইটা মনে হয় তাজাম্মুল, যে হুম। এটা মিল্কিয়তটা সম্ভবত অবস্থা বুঝে ওয়াকফের প্রকৃতি অনুযায়ী হয়তো যাবে। যেমন ওই যেটা বলো মসজিদের, এটা তো মসজিদের হয়ে যাবে। ওয়াকফটা কি ধরনের বিষয় যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে হয়তো এটা মিল্কিয়তটা একটা থাকবে। ভ্যালিড প্রশ্ন আর কি, এরকম প্রশ্ন শুনে নেই যেটা ওনারশিপটা কি হচ্ছে এখানে। যেটা বলছে ওনারশিপ, কিন্তু বলছে যে এটা ডিসপোজ করা অফ করতেছে। আপাতত এটাই ধরে রাখি, তারপর আমরা দেখবো যে ওয়াকফ স্টেটের পরে ওয়াকফ স্টেটের কোনো মালিকানা কারোর জন্য প্রতিষ্ঠা হয় কিনা, ওনারশিপ হয় কিনা, এটা আমি দেখবো নি পরে। এটা একটা ভ্যালিড কোশ্চেন, এটা ভাবতে হবে। যাই হোক, আমরা মনে হয় ওয়াকফের সংজ্ঞাটা বুঝতে পারছি, যে এখানে ওনারশিপটা ট্রান্সফার করা, ডিসপোজিশন করা, এটাকে ইনভালনারেবল করা হয়। এই ধরনের কোনো প্রপার্টি যদি হয় তাহলে সেটাকে ওয়াকফ বলে। শরিয়া শরিয়া স্ট্যাটাস ওয়াকফ, ওয়াকফ ইজ পারমিসিবল ইন শরিয়া, শরিয়াতে ওয়াকফ পারমিসিবল এজ হ্যাজ বিন এমফাসাইজড বাই দ্য সুন্নাহ। যেহেতু এটা সুন্নাতে এমফাসাইজ করেছে, কোরআনে ওয়াকফ সম্পর্কে কিছু বলা হয় নাই, সুন্নাহ দ্বারা সাব্যস্ত ওয়াকফ এবং ইজমা কর্তৃক সাব্যস্ত। ওয়াকফ ইজ অলসো এ বাইন্ডিং কমিটমেন্ট, ওয়াকফ একটা বাইন্ডিং কমিটমেন্ট, এন্ড দেয়ারফর declaring a property as waqf would spontaneously deprive its donating owner the right of ownership. আচ্ছা, এটা এখানে বলছে ওয়াকফ একটা বাইন্ডিং, একটা বাইন্ডিং কমিটমেন্ট, যেটা করলে এটা অপরিহার্য হয় পালন করা। এবং এই ধরনের কোনো প্রপার্টিকে যদি ওয়াকফ ডিক্লেয়ার করা হয়, ডিক্লেয়ার করার মধ্যে দিয়ে স্পন্টেনিয়াসলি এটা এটা আর ওই ওনার এটাকে আর ডোনেট করা থেকে সে ডিপ্রাইভ হবে। তার ওনারশিপের কারণে তিনি যে এটাকে ডোনেট করতে পারবেন, সেটা দ্বারা তিনি ওয়াকফ করার কারণে উনি এই বিষয়ে ডিপ্রাইভ, আর এটা এটা ওনারশিপ আর তিনি ট্রান্সফার করতে পারবেন না। তাহলে ওয়াকফ শরীয়তে গ্রহণযোগ্য সুন্নাহ এবং হাদিস এবং ইজমার দ্বারা, সুন্নাহ এবং ইজমা কর্তৃক প্রতিষ্ঠিত, এবং যখন এটা ওয়াকফ করবে সেটা পরিপালন করা বাইন্ডিং। এবং ওয়াকফ প্রপার্টি যখন ডিক্লেয়ার করা হয় তখন সে এটাকে আর ওনারশিপে আর ট্রান্সফার করতে পারবে না, তার এই রাইট হারাবে। না, ওনারও থাকতেছে না, এই কারণেই বলছি ওনারও যদি ওনারশিপ না থাকে। এখন স্যার যেটা বলছে এটা আপাতত ধরেই, আমি এটা পরে দেখবো যে ওনারশিপটা কি কোনো প্রতিষ্ঠানের নামে যায় বা এটা কেমন হয়, এটা পরে দেখবো নি। আপাতত এটুকু জানি এটা শেষ ওনার উনি ছিলেন, এরপরে হয়তো ওনারশিপটা যেভাবে করবে, নতুন মালিকানা কি হবে, এটা আমরা একটু দেখবো নি পরে ইমামরা কি বলছে। Permissible types of waqf. There are several types of waqf, of which most important is the charitable waqf. ওয়াকফের বিভিন্ন ধরনের প্রকার আছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে ওয়াকফ আল খাইরি, জনকল্যাণ, চ্যারিটেবল ওয়াকফ, চ্যারিটি, মানুষের জন্য, পাবলিক ওয়েলফেয়ারের জন্য কোনো চ্যারিটি ওয়াকফ করা। দ্বিতীয় প্রকার হচ্ছে দা ফ্যামিলি ওয়াকফ, ওয়াকফ আল আহালি আল আহাল,
পরিবারের উপরে ওয়াকফ করা, পরিবারের জন্য সদস্যদের জন্য ওয়াকফ করা। এন্ড দ্য জয়েন্ট ওয়াকফ আল ওয়াকফ আল মুশতারাক। আরেকটা হচ্ছে জয়েন্ট ওয়াকফ, কিছু অংশ থাকলো পরিবারের জন্য বা অন্য কারোর জন্য, এবং একই সাথে আর দ্য জয়েন্ট ওয়াকফ ওয়াকফ আল মুশতারাক এন্ড দ্য সেলফ ডেডিকেটেড ওয়াকফ ওয়াকফ আলান নফস, নিজের উপরেই ওয়াকফ করা। তাহলে ওয়াকফ আমরা এখানে কয় প্রকার পাইলাম? 4 প্রকার পাইলাম। একটা হলো বলছে ওয়াকফ হলো ফর পাবলিক, ওয়াকফ আল খায়রি, যে চ্যারিটেবল ওয়াকফ, জনকল্যাণ, জনমানুষের জন্য। আর একটা হচ্ছে ওয়াকফ আল আহাল, নিজের পরিবারের জন্য। আর একটা হচ্ছে ওয়াকফ জয়েন্ট ওয়াকফ, মানে হলো পরিবার অথবা মানুষ সবার জন্য, এরকম এরকম হইতে পারে যে কিছু অংশ আমার পরিবারের, কিছু অংশ অন্যদের। আর একটা হচ্ছে সেলফ ডেডিকেটেড ওয়াকফ, নিজের জন্য ওয়াকফ করা। আচ্ছা, আমরা দেখি বিস্তারিত। 1, 2, 3, 4 এ বলবে 4টা। ওয়াকফ ইজ সেড টু বি চ্যারিটেবল when it is when its income is ইউজুফ্রাক মানে ইনকাম, এখানে ইনকাম ইজ ডেডিকেটেড ফর এ চ্যারিটেবল পারপাস। যখন ওয়াকফের ইনকামটা একটা চ্যারিটেবল পারপাস হবে তখন এটাকে ওয়াকফ আল খায়রি বলবে। A family waqf is the waqf in which the income is reserved for specifically described person, usually family members and relatives. নিজের পরিবার অথবা কোনো আত্মীয় স্বজনের জন্য যখন সুনির্দিষ্টভাবে উল্লেখ করে ওয়াকফ করা হয় তখন সেটা ওয়াকফ আল আহাল বা ফ্যামিলি ওয়াকফ। The income of such waqf goes to a charitable purpose when none of those person is existent. এরকম কোনো লোকজন না থাকলে তাহলে সেটা অটো 1 নম্বরে চলে যাবে, নিজের পরিবারের লোকেরা শেষ, রিলেটিভেরা শেষ, তাহলে সেটা চলে যাবে হলো চ্যারিটেবল, এটা ইটসেলফ ওয়াকফ আল খায়রিতে রূপান্তরিত হবে। জয়েন্ট ওয়াকফ রেফার টু দ্য কেস ইন হুইচ দ্য প্রপার্টি ইজ ডোনেটেড টু ফ্যামিলি as well as charitable purpose and the income here is shared accordingly. এটা হইতে পারে যে পরিবারের জন্য কিছু অংশ আর কিছু অংশ সাধারণ মানুষের জন্য, তাহলে এটাকে জয়েন্ট ওয়াকফ বলা হয়। জি। হুম। আপনার যেভাবে ইচ্ছা আপনি বলতে পারেন যে আমার ডিসেন্ডেন্ট এবং অ্যাসেন্ডেন্টরা পাবে, এরপরে আর হবে না। আপনি যদি বলেন যে ডিসেন্ডেন্টরা পাবে, তার পরবর্তী প্রজন্ম পাবে, এরপরে 4 পুরুষ পর্যন্ত পাবে, তাও হবে। আপনি যদি বলেন আজীবন চলে থাকবে, যেভাবে আপনি যেভাবে করবেন সেটাই। In case of self-dedicated works, the donor retain the income usufruct of the donated property for himself as long as he is alive. তাহলে নিজের জন্য যদি ওয়াকফ করেন, আপনি যতদিন পর্যন্ত জীবিত আছেন যেভাবে বলবেন সেভাবে আপনাকে ইনকামটা দেওয়া হবে। আর এরপরে and indicate the charitable purpose which shall be entitled to the income of the work after his death. আর মৃত্যুর পরে আপনি সেটা চ্যারিটেবলে যাবে। তাহলে ওয়াকফ 4 প্রকার আমরা পাইলাম। একটা হচ্ছে একবারে প্রথমে আপনি সব মানুষের জন্য করলেন, দ্বিতীয় হচ্ছে পরিবারের জন্য করলেন, তৃতীয় হচ্ছে পরিবার এবং জনমানুষের জন্য করলেন, চতুর্থ হচ্ছে আপনার জন্য করলেন, আপনার পরে জনমানুষের জন্য হলো। এই এর একটা প্রশ্ন ছিল। নিজের জন্য ওয়াকফ করার কি কারণ? আপনি ধরেন একটা সময় তো এসে আপনি আর কোনো কাজ কাম করতে পারবেন না, আপনার ইনকাম থাকবে না, আপনার যা আছে সবগুলো আপনি ওয়াকফ করলেন, ওয়াকফ ইনকাম থেকে আপনি বেনিফিট হলেন, আপনার আসলে আর পরবর্তী কোনো ডিসেন্ডেন্ট কেউ নাই, তাহলে আপনি ওয়াকফতে করে দিবেন এবং আপনার জন্য করলেন, যা আপনার সময়ের পরে এরপরে এটা চ্যারিটেবলে চলে গেল। কারো এরকম সিচুয়েশন হইতে পারে। আর কেউ কি জানে বলছিলেন? ইসমাইল ভাই কি পরে জয়েন করতে পারছিলেন? আছেন ক্লাসে? নাই। Basic elements of Waqf. The basic elements of Waqf income, the form of donation, the Waqif and the donated property. আচ্ছা, বেসিক এলিমেন্টস কি কি ওয়াকফ অ্যাসেটের, ওয়াকফের জন্য কি কি এলিমেন্ট লাগবে সেটা হচ্ছে কয়টা জিনিস বললো এখানে। একটা হচ্ছে ফর্ম অফ ডোনেশন, কোন কোন শব্দ দিয়ে আপনি ওয়াকফ করতেছেন, ইজাব এবং কবুল। দ্বিতীয় হচ্ছে দা ওয়াকিফ, একজন ওয়াকফকারী লাগবে, ডোনার লাগবে এবং ডোনেট প্রপার্টি লাগবে। তো 3টা জিনিস মিলে একটা ওয়াকফ হবে। ওয়াকফের জন্য 3টা এলিমেন্ট, ওয়াকফ করার জন্য তিনি যে অফার করতেছেন কিনা, অ্যাকসেপ্ট করতেছে বা এরকম,
একটা বিষয়, আরেকটা থাকতেছে হলো ওয়াকিফ ডোনার লাগবে এবং হলো প্রপার্টি লাগবে। প্রথমটা, দ্য ফর্ম অফ দ্য ওয়াকফ, ওয়াকফের ক্ষেত্রে কি কি শব্দ? দ্য ফর্ম অফ ওয়াকফ কম্প্রাইজেস অফার অনলি, শুধুমাত্র অফার করলে হবে, অ্যাকসেপ্টেন্স এর কিছু নাই। অ্যাজ ইট ডাজ নট নেসেসিটেট অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্টেন্স লাগবে না। আপনি যদি ওয়াকফ করেন, আমি আমার ছেলের জন্য ওয়াকফ করলাম, ছেলে যদি এটা রিফিউজ করে তারপরে ওয়াকফ হয়ে যাবে। which a legal competent when a legal competent beneficiary reject a work that has been earmarked for him, his rejection has to be concurred to, yet the work shall still remain valid. তাহলে আপনি যদি ওয়াকফ করেন, অফার করেন যে আমি আমি আমার এই সম্পদ ওয়াকফ করলাম, তাহলে অ্যাকসেপ্ট যার জন্য করছেন সে যদি অ্যাকসেপ্ট নাও করে, তাহলে লিগালি কম্পিটেন্ট বেনিফিশিয়ারি, আপনার ছেলে যদি যোগ্য হয়, আইনগত অধিকার থাকে, সে যদি এটা রিজেক্ট করে, তারপরেও ওয়াকফ যদি তার জন্য ওয়াকফ করা সেটা যদি সে রিজেক্ট করে, এরপরে তার রিজেকশনের কারণে ওয়াকফের কোনো সমস্যা হবে না। তার রিজেকশনটা যদিও আপনি গ্রহণযোগ্য হয়, কিন্তু ওয়াকফ ভ্যালিড থেকে যাবে। তার রিজেকশনের কারণে ওয়াকফের কোনো ক্ষতি হবে না, ওয়াকফ হয়ে যাবে, ছেলের জন্য না হয়ে সেটা চ্যারিটেবলে চলে যাবে। In this case, the work or the share of the rejecting beneficiary, if beneficiary many, should go to charitable purpose. এখন যদি আপনি একাধিক লোকের জন্য করেন, একজন যদি রিজেক্ট করে, তাহলে যিনি রিজেক্ট করছে তার অংশটা চ্যারিটেবল পারপাসে চলে যাবে। এটা বোঝা গেছে? 311 312, formation of work can take place verbally, in writing, or in any form of disposition which is normally considered as indicating it. তাহলে ওয়াকফ ফর্ম করবে ভার্বালি, মৌখিক ভাবে, রিটেন হইতে পারে, মুখেও হইতে পারে। মুখে বললে হয়েছে, লিখিত হয় নাই, যদি এটা প্রমাণ করা যায় যে তিনি বলছেন তাহলেই হবে, যথেষ্ট হবে। মুখে বলছে, ভিডিও আছে, কিন্তু লিখিত কিছু হয় না, এখন সাক্ষ্য দিতে চায় না, কাজ হবে না, ওয়াকফ হয়ে গেছে। ভার্বালি করলে হবে, রিটেন করলে হবে, অর এনি ফর্ম অফ ডিসপোজিশন হুইচ নরমালি কনসিডার ইন্ডিকেটিং। ওয়াকফ বোঝা যায় এরকম কোন শব্দ বললে হবে, ওয়াকফ বলতে হবে, এরকম কোনো বিষয় নাই। Wakf can be declared as effective starting from a future date, as when the donor declares his property to become Wakf starting from next year. আমি যদি বলি আমার এই 5 কাঠা জায়গা মসজিদের জন্য অথবা আমার ছেলের জন্য অথবা কারোর জন্য ওয়াকফ করলাম, সেটা জানুয়ারি 2024 থেকে ইফেক্টিভ হবে, সেটা করা যাবে, কোনো সমস্যা নাই। এটা বোঝা গেছে? অন্যরা কেউ না বুঝে গেলে বলবেন। ভবিষ্যতের একটা নির্ধারিত সময় থেকে ওয়াকফ হবে, এই ধরনের যদি কেউ ওয়াকফ করে সেটা ওই ডেট থেকে কার্যকর হবে, এতে কোনো সমস্যা নাই। আরাফাত ভাই কিছু বলছেন? শোনা যাচ্ছে না কিন্তু। আরাফাত ভাই কিছু বলতেছেন? আপনারা শুনতেছেন আরাফাত ভাইয়ের কথা? আমার ধারণা তিনি কিছু বলতেছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না আমরা। সকালেও একই উনি বলছে যে আমি 4 বার বললাম, কিন্তু আপনার কোনো রেসপন্স করেন না। আরাফাত ভাই কিছু বলছেন কিনা দেখি, আবার বলেন দেখি। উনি মাইক্রোফোন অফ করে, কিন্তু শোনা যায় না কথাটা। শোনা যাচ্ছে না ভাই। আপনার মনে হয় স্পিকারে কোনো সমস্যা আছে। না, ওনার স্পিকারের সমস্যা, উনি আমাদের কথা শুনে আমরা শুনি না। আচ্ছা, ইন প্রিন্সিপাল ওয়াকফ শুড বি ইটার্নাল, মৌলিকভাবে ওয়াকফ হবে চিরস্থায়ী। চিরস্থায়ী, একবার ওয়াকফ করছেন, এটা চিরস্থায়ী ওয়াকফ। আর মধ্যে মেসেজ দিতে পারেন। আচ্ছা, ইন প্রিন্সিপাল ওয়াকফটা ইটার্নাল হবে, ওয়াকফ হবে চিরস্থায়ী। নেভারদিলেস টেম্পোরারি ওয়াকফ ইজ অলসো পারমিসিবল হোয়েন দ্য ডোনার ডিজায়ার টু গো ব্যাক হিজ প্রপার্টি আফটার এ স্পেসিফিক পিরিয়ড। এই কারণে আমি একটু ধারণা করছিলাম যে ওয়াকফটা, ওনারশিপটা হয়তো রিটার্ন উনি তো করতে পারে। এই কারণেই ওয়াকফ যে কেউ ধরেন করলো একটা নির্ধারিত সময়ের জন্য, তারপরে ওই সময় শেষ হওয়ার পরে তার কাছে মালিকানা আবার ফিরে আসতে পারে, এটা যদি তিনি ওইভাবে টার্মস কন্ডিশন দেন। তো ওয়াকফ ইটার্নাল মৌলিকভাবে, তবে অল্প সময়ের জন্য কেউ টেম্পোরারি বেসিসও ওয়াকফ করা যাবে। দ্য ওয়াকিফ ডোনার, দি ওয়াকিফ ক্যান বি ওয়াকিফ। আমরা তাহলে ওয়াকফ শব্দের ক্ষেত্রে কি কি কিভাবে হবে সেটা আমরা বললাম। দ্বিতীয় এলিমেন্ট ওয়াকিফ, একজন ডোনারের ক্ষেত্রে কিছু শর্ত আছে।
দ্য ওয়াকিফ ক্যান বি এ ন্যাচারাল অর এ লিগ্যাল পার্সন। ওয়াকিফও একজন ন্যাচারাল এবং লিগ্যাল পার্সন হতে হবে, লিগ্যালও হইতে পারে, ন্যাচারাল হইতে পারে। একজন ব্যক্তিও ওয়াকফ করতে পারে, একটা প্রতিষ্ঠানও ওয়াকফ করতে পারে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা লিগ্যাল পার্সন, একটা আইনি সত্তা, আইনি ব্যক্তিত্ব। ইচ্ছা করলে সে একটা প্রতিষ্ঠান করে ওয়াকফ অ্যাসেট তৈরি করতে পারে। ইফ দ্য ওয়াকিফ ইজ এ লিগ্যাল পার্সন, যদি এরকম হয় যে ওয়াকিফ যদি লিগ্যাল পার্সন হয়, দ্য ওয়াকফ ডিসিশন শুড বি মেড বাই দ্য জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড নট দ্য বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে ওয়াকফের সিদ্ধান্তটা পাশ হইতে হবে জেনারেল অ্যাসেম্বলিতে, কারণ প্রতিষ্ঠানের মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। তারা তারা যদি ওকে করে তাহলে হবে, না হলে বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্তে ওয়াকফ অ্যাসেট তৈরি হবে না। দ্য ওয়াকিফ মাস্ট বি লিগালি এটা এলিজিবল। একটু আবার বলবেন, এটা বুঝতে পারিনি। মানে যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোনো ওয়াকফ অ্যাসেট তৈরি করে, ওয়াকফ করে, সেটার সিদ্ধান্তটা আসতে হবে জেনারেল অ্যাসেম্বলি থেকে। সাধারণ শেয়ার হোল্ডাররা সেটা পাশ করলে এটা হবে, যদি এটা বোর্ড অফ ডিরেক্টরস পাশ করলে হবে না, কারণ বোর্ড অফ ডিরেক্টরস তো এর মালিক না, ডিপোজিটের মালিক না। মানে ডিপোজিটরিরা অ্যালাউ করতে হবে, কোনো এজিএম এ উত্থাপন করে সেখান থেকে করতে হবে। এজিএম এ পাশ হইতে হবে। The ওয়াকিফ মাস্ট বি লিগালি এলিজিবল ফর ডিসপোজিং হিজ প্রপার্টি। ওয়াকিফ অবশ্যই লিগালি এলিজিবল, তার আইনি কর্তৃত্ব থাকতে হবে, সক্ষম থাকতে হবে প্রপার্টি ডিসপোজ করার জন্য। আগেরটাতে যেটা বলছে এখানেও এটা একবার ক্লিয়ারলি বলে দিচ্ছে। ঠিক আছে, চল। The Wakf decision of a person whose legal competence is restricted because of irrationality is invalid. ওয়াকফ সিদ্ধান্ত এমন এক ব্যক্তির যিনি যিনি কম্পিটেন্স is restricted because of irrationality is invalid except when he declare his property as work for himself as long as he is alive. ওয়াকফ সিদ্ধান্ত এমন এক ব্যক্তির যিনি লিগালি কম্পিটেন্স, কি বলছে এটা দেখ এক মিনিট, ব্যাপারটাই হয় নাই। 323 323 يبطل وقف المحجور عليه للصفح إلا إذا كان وقفه على نفسه مدى حياته. আচ্ছা, ওয়াকফ ডিসিশন অফ এ পারসন, এমন এক ব্যক্তি হুজ লিগ্যাল কম্পিটেন্স ইজ রেস্ট্রিক্টেড, যার আইনগত সক্ষমতা সীমিত করা হয়েছে, সীমিত বিকজ অফ ইরেশনালিটি, তার বোধের কারণে, তার নির্বুদ্ধিতার কারণে, তার বোধ বা তার কি বলবো এটা, তার জ্ঞান না থাকার বা হচ্ছে তার নির্বোধিতার কারণে, নির্বোধ হওয়ার কারণে যার লিগ্যাল কম্পিটেন্স কে রেস্ট্রিক্টেড করা হয়েছে, এমন ব্যক্তির যদি ওয়াকফ করে সেটা ইনভ্যালিড হবে। তবে এক্সেপ্ট হোয়েন, অর্থাৎ পাগল অথবা কোনো একটা প্রাপ্তবয়স্ক শিশু, যা হলো বোঝে না, ভালো মন্দ বোঝে না, এরকম ব্যক্তির ওয়াকফ করার সিদ্ধান্তটা ইনভ্যালিড হবে। তবে ভ্যালিড হবে কোথায়? এক্সেপ্ট হোয়েন হি ডিক্লেয়ার হিজ প্রপার্টি অ্যাজ ওয়াক ফর হিমসেলফ, যদি সে নিজের জন্য ওয়াকফ করে। নিজের জন্য ওয়াকফ করলে সুতরাং সে ডোনেশনটা তার জন্য হচ্ছে, সেটা সমস্যা নেই। আমরা এটা এজেন্সিতে আমরা এটা পড়ছি, মনে থাকার কথা। এক্সেপ্ট হোয়েন হি ডিক্লেয়ার হিজ প্রপার্টি অ্যাজ ওয়াক ফর হিমসেলফ অ্যাজ লং অ্যাজ হি ইজ অ্যালাইভ, যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে তার জন্য ওয়াকফটা কার্যকর হবে। দ্য ভ্যালিডিটি অফ দ্য ওয়াকফ decision of a person whose legal competence is restricted because of indebtedness, যে ব্যক্তির আইনগত সক্ষমতা রেস্ট্রিক্টেড করা হয়েছে, যে সে কোনো প্রপার্টি ডোনেট করতে পারবে না, এই কারণে যে সে ঋণগ্রস্ত, অর্থাৎ ইনসলভেন্সি হওয়ার কারণে যাকে আদালত থেকে বলে দেওয়া হয়েছে তুমি তোমার সম্পদ আর ডিসপোজ করতে পারবে না। তাহলে আইনগত সক্ষমতা যা রেস্ট্রিক্টেড করা হয়েছে বিকজ অফ ইনডেবনেস, তার ক্ষেত্রে ডিপেন্ডস অন কনফার্মেশন অফ বাই হিজ ক্রেডিটর, তাকে যদি তার কোনো ওয়াকফ কার্যকর হবে তার যারা ঋণ দিয়েছে ক্রেডিটরদের কনফার্মেশনের উপর নির্ভর করে। তারা যদি অ্যালাউ করে তাহলে হবে ওয়াকফ, নাহলে হবে না। When the creditors refrain from confirming the work of the indebted person, the work become invalid. যদি ক্রেডিটররা বলে যে তাকে ওয়াকফ থেকে সে বিরত থাকবে, এটা কনফার্ম করে, তাহলে তার ওয়াকফটা ইনভ্যালিড হয়ে যাবে। 323টা কি বোঝা গেছে? দুটা জিনিস বলছে, একটা হলো দুই ধরনের ব্যক্তি ওয়াকফটা রেস্ট্রিক্টেড, একটা হলো এক ধরনের শ্রেণী যারা নির্বোধ,
পাগল অথবা কম বুঝে কম জ্ঞানী এরকম মানুষ যে নিজের ডিসক্রিমিনেটিং যে তার ক্ষেত্রে সে পারবে না, কারণ হচ্ছে সে নিজের জন্য পারবে শুধুমাত্র, আর অন্য কারোর জন্য সে পারবে না, যেহেতু সে ভালো মন্দ যেহেতু বোঝে না। আর এমন ব্যক্তি যাকে রেস্ট্রিক্ট করা হয়েছে তার ঋণ ঋণ হওয়ার কারণে তার দায় বেশি, সম্পদ কম, ওই ব্যক্তি ডোনেট করতে পারবে না ক্রেডিটরের অনুমতি ছাড়া। ক্রেডিটরের অনুমতি দিলে হবে, অনুমোদন না দিলে হবে না। বোঝা গেছে এটা? জি। এটার ভাষা সহজ আছে, আশা করি আপনারা শেষ করতে পারবেন। দ্য বেনিফিশিয়ারি এখন হলো ওয়াকফ। আপনি যা যা করবেন, একটা যে করার জন্য তো ওয়াকফ করতে হবে। এটা কি এলিমেন্টে ছিল? ছিল না মনে হয়। প্রপার্টিটা বাদ দিয়ে ওখানে গেল কেন? দ্য ডোনেটেড প্রপার্টি। আচ্ছা, বেনিফিশিয়ারি সম্পর্কে বলবে, এর মানে প্রপার্টি সম্পর্কে বলবে। হ্যাঁ, মাঝখানে একটু সুন্দর হলো না এটা। বেনিফিশিয়ারি সম্পর্কে বলছে দ্য ওয়াকফ শুড নট বি made of an impermissible purpose, although it may not be for a charitable purpose since the very beginning of its inception. বলছে ওয়াকফটা উচিত না ইম্পারমিজিবল উদ্দেশ্যে, কোনো ইম্পারমিজিবল উদ্দেশ্যের জন্য অর্জন করার জন্য ওয়াকফ করা যাবে না, ইম্পারমিজিবল পারপাসে করা যাবে না, কোনো খারাপ বন্ধ কাজের জন্য ওয়াকফ করলেন সেটা হবে না। Although it may not be a charitable purpose since the very beginning of its inception, যদিও যদিও একবারে প্রথম থেকে শুরু থেকেই এটা যদি, এটা শর্ত না, অলদো এটা কোনো শর্ত না যে ইট মে নট বি এ চ্যারিটেবল পারপাস, প্রথম দিকে হয়তো চ্যারিটেবল না কিন্তু পরে চ্যারিটেবল, এরকম হলে হয়তো হবে। আমি দেখি একটু। يشترط في الموقوف على إلا أن يكون الجهة محرمة ولا يشترط عند إنشاء الوقف أن تكون الجهة بر। একবারে প্রথমেই এটা আপনার ওয়াকফের জন্য হইতে হবে এরকম কোনো শর্ত না, না হলেও চলবে। ইশতারাতু ফিল মাওকুফ আলাই আল্লাহ ইয়াকুনা জিহা মুহাররামা, এটা কোনো ইম্পারমিজিবল পারপাসে আপনার হইতে পারবে না, ওয়াকফ হইতে পারবে না। তবে এটা শর্ত না যে আপনি যখন ওয়াকফটা করা হচ্ছে তখন তখন হয়তো এটা জিহা বীর। আচ্ছা, এটা আমরা একটু বলি। ইশতারাতু ফিল মাওকুফ আলাই আল্লাহ ইয়াকুনা জিহা মুহাররামা, ধরেন হলো একটা একটা সিনেমা হলের জন্য কেউ ওয়াকফ করলো, সেটা হবে না। তবে ওয়ালা ইশতারাতু আন ইনশাইল ওয়াকফ, যখন ওয়াকফ করা হচ্ছে সেক্ষেত্রে শর্ত না জান তাকুনা জিহাবির, যে এটা ভালো একটা জিনিস হইতে হবে, এটা শর্ত না। এটা কি বলেছে? পরের অংশটা আমরা কেউ বুঝছেন কিনা আমি জানি না, আমি আগে বুঝছিলাম হয়তো, এখন একটু ছুটে গেছে, দেখতে হবে পরে। এটা কেউ বুঝতে পারছেন এই পরের অংশটা? Although it may not be a charitable purpose since the very beginning of its inception. হুম। আচ্ছা, ঠিক আছে, এটা পরে অন্য স্যার কিছু। হয়তোবা বলতে চাইছে যে শুরুতে কোনো ভালো উদ্দেশ্য না থাকলেও মানে পারমিজিবল উদ্দেশ্য না থাকলেও কোনো ইম্পারমিজিবল উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, সম্ভবত এরকমই কোনো কিছু। আচ্ছা, আমরা পরের লাইনটা আমরা পরে বুঝবো, প্রথম লাইনটা আমরা বুঝি। ইম্পারমিসিবল কোনো পারপাসের জন্য আপনি ওয়াকফ করতে পারবেন না। পরের অংশটা আমার একটু ছুটে গেছে, আমি পরে বলবো না, এটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা হয়তো অ্যাপেন্ডিক্স বিটা পড়লে পেয়ে যাবো। ইট ইজ পারমিসিবল টু মেক ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ নন মুসলিম, এটা পারমিসিবল যে আপনি কোনো অমুসলিমের জন্য ওয়াকফ করতে পারবেন, প্রোভাইডেড, শর্ত হচ্ছে দ্যাট দ্য কজ টু বি সার্ভ ডাজ নট ইনভলভ এ সিন, কোনো অমুসলিম এমন কোনো কাজ করে যেটা সিনের সাথে সরাসরি জড়িত, পাপের সাথে জড়িত, এরকম কোনো বিষয় হবে না। এবং মুসলিমের অনেক পাবলিক ওয়েলফেয়ার অনেক বিষয় আছে, জনকল্যাণমূলক অনেক কাজ আছে, সেগুলোর জন্য করা যাবে। ইট ইজ অলসো পারমিসিবল টু মেক ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ দ্য রিচ, ধনী লোকদের জন্য বেনিফিট পাওয়ার যে উদ্দেশ্য আপনি ওয়াকফ করা যাবে, এতে কোনো সমস্যা নাই। ধনী লোকরা একবার গরিবের জন্য ওয়াকফ হবে এরকম না, ধনীদের জন্য ওয়াকফ হতে পারবে।
আচ্ছা, it is permit the work beneficiary need not be present at the time of declaring the work. আপনি যাদের জন্য ওয়াকফ করতেছেন তারা ওয়াকফের মজলিসে ইত্তেহাদুল মজলিস হইতে হবে। এটা ওয়াকফের ক্ষেত্রে ইত্তেহাদুল মজলিস শর্ত না, তাহলে তারা উপস্থিত না থাকলেও হবে। when the beneficiary অথবা beneficiaries of work is no longer existent, the benefit of the work should go to charity purpose. এখন যাদের জন্য ওয়াকফ করছেন তারা যদি আর না থাকে, তারা যদি সবার ডেথ হয়ে যায়, তাহলে আফটার ডিমাইজ ওয়াকফটা চ্যারিটেবল পারপাসে চলে যাবে। এখন ওয়াকফের যে তৃতীয় এলিমেন্ট সেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি। ওয়াকফ প্রপার্টির ক্ষেত্রে the ওয়াকফ প্রপার্টি শুড ফুলফিল the following condition. It shall be a sharia accepted property. যেটা ওয়াকফ করবেন সেটা গ্রহণযোগ্য সম্পদ হইতে হবে। অগ্রহণযোগ্য আপনি গসব করে আরেকজন থেকে নিয়ে এসে ওয়াকফ করতেছেন, সেটার কোনো দরকার নাই। আপনার প্রপার্টিটা শরিয়া সিদ্ধ প্রপার্টি হইতে হবে। ইট শ্যাল বি নোন, জানা থাকতে হবে। আননোন কোনো জিনিস আপনি করলেন সেটা হবে না, নোন হইতে হবে। কি জিনিস ওয়াকফ করতেছেন সেটা জানা থাকতে হবে। ওয়াকফ প্রপার্টি জানা থাকতে হবে। দ্য ওয়াকিফ শ্যাল বি the sole owner of the property in which nobody else should have a right of disposition at the time of establishing the work. যখন ওয়াকফ করতেছেন ওই প্রপার্টির উপরে আপনি সোল ওনার, একক মালিকানা থাকতে হবে। অত জয়েন্ট মালিকানা যে জয়েন্ট দুইজনে মিলে করে ওয়াকফ তাহলে তো হবে, মানে মালিকানাটা সোল ওনার হবে, এমন হবে না যে ওখানে অন্য কারো রাইট অফ ডিসপোজিশন আছে, এরকম হবে না। এস্টাবলিশিং দ্য ওয়াক, if the ওয়াকিফ himself has the option of disposing of the property, the ওয়াকফ shall become valid and the option is spontaneously cancelled. তাহলে ওয়াকিফ যদি নিজে এটাকে তার যদি অপশন থাকে যে প্রপার্টিটা সে ডিসপোজ করতে পারে, এরকম যদি তার অপশন থাকে, তাহলে ওয়াকিফ শ্যাল বিকাম ভ্যালিড, ওয়াকফটা তখন ভ্যালিড হবে এবং the option is spontaneously cancelled, অপশনটা সবসময় বাতিল হয়ে যাবে। আপনি এরকম কোনো যদি অপশন নিয়ে যদি আপনি ওয়াকফ করেন, তাহলে সে ওয়াকফ অপশনটা থাকবে না। আপনি যদি এরকম কোনো অপশন নিয়ে রাখেন যে আপনি যে কোনো সময় ইচ্ছা করলে ওয়াকফ বাতিল করতে পারেন, এরকম অপশন দিয়ে করলে হবে না। এটা ওই অপশন চলে যাবে, আপনার ওয়াকফ কার্যকর হবে। এটা বোঝা গেছে সিটা? আর এটা একটু আবার বলেন তো একটু। বলছে যে ওয়াকফ প্রপার্টির উপরে যিনি ওয়াকফ করবেন তার ডিসপোজিশনের রাইট থাকতে হবে, সোল ওনার হবেন তিনি, যেন তিনি একমাত্র তিনি এটার ওনার, যে কারণে তিনি একমাত্র এটা ডিসপোজ করার অধিকার রাখেন, আর কারো এখানে কোনো অধিকার নাই। আর তিনি ওয়াকফ করার সময় তিনি যদি ওয়াকফ করেন, ইফ দ্য ওয়াকিফ হিমসেলফ হ্যাজ দ্য অপশন অফ ডিসপোজিং অফ দ্য প্রপার্টি, তিনি করার সময় তিনি এটা আবার যদি এরকম একটা ক্লজ দিয়ে রাখেন যে যে কোনো সময় তিনি এটাকে অন্য জায়গায় কোনো ডিসপোজ করতে পারবেন, ওয়াকফ করছেন আবার ডিসপোজও করবার এর জন্য কোনো অপশন নিয়ে রাখেন, তাহলে ওয়াকফটা কার্যকর হবে। অপশনটা ওয়াকফের কারণে ওটা অটো বাতিল হয়ে যাবে, ওটা আর থাকবে না। স্যার ডিসপোজিং জিনিসটা কি স্যার? ডিসপোজিং মানে আর মানে ডিসপোজ হলো আপনি আপনার থেকে 500 টাকা আছে, এটা আমার দিয়ে দিলেন, এটা ডিসপোজ করে। ডিসপোজিং 500 টাকা টু তাজাম্মুল, আচ্ছা ঠিক আছে। এটাকে ডিসপোজ বলে, হস্তান্তর করা, দিয়ে দেয়া। জি, এরকম কোন ক্লজ যদি কেউ দেয় আর কি, অপশন নিয়ে যদি কেউ রাখে। ঠিক আছে। أن يكون مملوكا للواقف ملكا باتا لا خيار فيه للغير وقت الوقف أما ما كان فيه خيار للواقف, যদি এটা খেয়ারটা যদি ওয়াকিফের থাকে নফসাহু ফাইন্নাহু ইয়াসিহু ওয়াকফুহু ওয়া ইয়াসকুতুল খিয়ার দমান, তাহলে এই ধরনের তার খেয়ার তখন আর থাকবে না। ঠিক আছে। The Waqf has a legal personality and financial liability which make it capable of giving and accepting commitment. ওয়াকফের একটা লিগ্যাল পার্সোনালিটি অথবা একই সাথে ওয়াকফের একটা লিগ্যাল পার্সোনালিটি এবং ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি থাকে which make it capable of giving and accepting commitment. তাহলে ওয়াকফ প্রপার্টির নিজের একটা লিগ্যাল পার্সোনালিটি এবং ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, যেটার কারণে সে নিজে ক্যাপেবল হয় যে সে বিভিন্ন ধরনের কমিটমেন্ট অন্য থেকে নিতে পারে, অন্যকে কমিটমেন্ট দিতে পারে। ধরেন ইসলামী বাংলাদেশ লিমিটেড যদি ওয়াকফ করে, একটা অ্যাসেট ওয়াকফ করলো, ধরেন হলো একটা মসজিদ তৈরি করলো,
মসজিদ একটা ওয়াকফ অ্যাসেট ধরেন, তাহলে মসজিদ ওয়াকফ প্রপার্টি নিজে তখন একটা লিগ্যাল পার্সোনালিটি এবং একটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি হয়। অর্থাৎ এই মসজিদ ওয়াকফ স্টেটটা নিজে তার বিভিন্ন বিষয়ে সে আদালতে মামলা করতে পারে, ওয়াকফ অ্যাসেটের পক্ষ থেকে লোকজন করে, বা ওয়াকফ অ্যাসেট নিজেই তখন একটা লিগ্যাল পার্সোনালিটি হয় এবং একটা তার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি সে তৈরি করতে পারে, অন্যকে সে আহ, দিতে পারে, অন্য থেকে অ্যাকসেপ্ট করতে কমিটমেন্ট, কাউকে লোন, বিভিন্ন ধরনের, মানে যেহেতু সে ট্রানজেকশন গুলো করবে, সুতরাং ওয়াকফ প্রপার্টি নিজেই একটা লিগ্যাল পার্সোনালিটি এবং একটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, যেটার কারণে সে giving or accepting commitment করতে পারে। The legal personality of the Waqf is quite separate from the personality of its manager. ওয়াকফের যে মোতাওয়াল্লি থাকবেন তার যে সক্ষমতা, সেটা থেকে ওয়াকফের যে লিগ্যাল ক্যাপাসিটি বা লিগ্যাল যে পার্সোনালিটি, সেটা সম্পূর্ণ ভিন্ন, দুই জিনিস। আপনি একজন মোতাওয়াল্লি নিজে বিভিন্ন কাজ করতে পারে তার ইন পার্সন, আর ওয়াকফ স্টেট নিজেও যেহেতু সে একটা লিগ্যাল পার্সোনালিটি, সে নিজে অনেক কাজ করতে পারে। এটা কি বোঝা গেছে 3-4-2টা? ঠিক আছে। 343 টাইপস অফ ওয়াকফ প্রপার্টি। ওয়াকফ প্রপার্টি বিভিন্ন ধরনের হয়। ওয়াকফ ইজ পারমিসিবল ওয়াকফ ইজ পারমিসিবল ইন রিয়েল এস্টেট অ্যালং উইথ পার্মানেন্ট ফার্নিচার এন্ড ফিটিংস। আপনি কোনো একটা রিয়েল এস্টেট, একটা স্থাবর সম্পত্তি, সেটাকে, যেটার মধ্যে একটা রিয়েল এস্টেট হয়তো একটা ফ্ল্যাট, তার মধ্যে বিভিন্ন ফার্নিচার আছে, ফিটিংস আছে, আহ, এটা সহকারে ওয়াকফ হইতে পারে। ওয়াকফ ইজ পারমিসিবল ইন মুভেবল অ্যাসেট। ওয়াকফ কোনো মুভেবল অ্যাসেটের মধ্যেও আপনি ওয়াকফ হইতে পারে। হুইচ আস মুভেবল অ্যাসেট আর পার্ট অফ এ রিয়েল এস্টেট অর ইন্ডিপেন্ডেন্ট। এটা কোনো রিয়েল এস্টেটের পার্ট হিসেবে মুভেবল অথবা ইন্ডিপেন্ডেন্ট কোনো হইতে পারে, সেটাও আপনি করতে পারেন। অর্থাৎ মুভেবল কোনো অ্যাসেটের মধ্যে হইতে পারে, ওয়ার সাচ মুভেবল অ্যাসেট আর পার্ট অফ রিয়েল এস্টেট। কোনো রিয়েল এস্টেটের সাথে ধরেন আছে, অ্যাডজাস্ট হয়ে আছে এমন কোনো জিনিস, ধরেন যেটা হয়তো সেপারেবল অথবা ইনসেপারেবল। যদি সেপারেবল হয় ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, আর সেপারেবল না হলে এরকম তো অনেক আগেই তো বলছে, ফিটিংস গুলো তো সেপারেবল না, অনেক হয়তো টাইলস মাইলস আপনি করলো ওয়াকফ করলো, ফার্নিচার তো সেপারেবল, ফার্নিচার গুলো মুভেবল। ফার্নিচার গুলো হয়তো মুভেবল, সেটা আপনি করতে পারেন। আর ফিটিংসটা হয়তো ইমুভেবল, এই কারণে আলাদা করে বলছে এটা। ওয়াকফ ইজ পারমিসিবল ইন মানি, ক্যাশ তো অনেক জনপ্রিয় এখন, ক্যাশ ওয়াকফ, তো সেটাও পারমিসিবল। দ্য ইনকাম জেনারেটেড ফ্রম ইউটিলাইজেশন অফ দ্য মানি ইজ টু বি স্পেন্ড। তাহলে সেখানে দ্য ইনকাম জেনারেটিং, যে ইনকামটা ওখান থেকে জেনারেট হয় মানি ক্যাশ ওয়াকফ করলে, সেটা মানিটাকে ইউটিলাইজ করে যে ইনকাম করা হয়, সেটাই তখন আপনি ইউজুফ্যাক্ট হিসাবে আপনি ব্যয় করতে পারবেন। হোয়াইল রিটেনিং দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, আপনি মূল অ্যামাউন্টটা রেখে দিয়ে যেটা জেনারেট হবে, মানি ইউটিলাইজ করে যে ইনকামটা জেনারেট হবে, সেটাকে তখন আপনি ব্যয় করবেন। ইউটিলাইজেশন মে ইনক্লুড, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ ইউটিলাইজেশন বলতে এখানে শরিয়া বেসড ল্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ পারমিসিবল এন্ড সেফ ইনভেস্টমেন্ট লাইক মুদারাবা, হোয়ার দ্য প্রফিট শেয়ার ওন্ড বাই দ্য ওয়াকফ গোস টু বেনিফিশিয়ারি। তো শরিয়ার যেসব এ ধরনের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আছে পারমিসিবল, সেগুলো ব্যবহার করে ওই মানিটাকে আপনি ইনকাম জেনারেট করবেন এবং সেখান থেকে যে ইনকাম আসবে সেটাকে বেনিফিশিয়ারিদের কাছে বন্টন করবেন, যেভাবে শর্ত দেয় ওয়াকিফ, আর মূল টাকাটা আপনার থেকে যাবে। ওয়াকফ ইজ পারমিসিবল ইন শরিয়া অ্যাকসেপ্টেড শেয়ার এন্ড সুকুক। তাহলে শরিয়াতে গ্রহণযোগ্য যে সকল প্রমিজরি নোট আছে, সেগুলোকে ওয়াকফ করা যায়। ইন দিস যে এক্ষেত্রে ইনকাম আর্নড বাই দোজ শেয়ার এন্ড অর সুকুক ইজ টু বি স্পেন্ট অন দ্য ওয়াকফ বেনিফিশিয়ারি ইন কেস অফ লিকুইডেশন অফ দ্য শরিয়া রুলিং অন ইস্তেবদাল। যে ক্ষেত্রে এই সকল শেয়ার এবং সুকুক গুলোকে লিকুইডেশন করে ফেলা হয়, সেক্ষেত্রে পরে ইস্তেবদাল করে নিতে হবে। ইস্তেবদাল মানে হলো এক্সচেঞ্জ অফ প্রপার্টি। যে প্রপার্টিটা আছে, যে শেয়ারটা আপনার উনি ওয়াকফ করছে, যেহেতু এটা লিকুইডেশন হয়ে যাচ্ছে, তাহলে নতুন শেয়ার কিনতে হবে। এটাকে ইস্তেবদাল একবার শেষের দিকে এসে বলবে কিভাবে ইস্তেবদাল করতে হবে, শুড বি অ্যাপ্লাইড। তাহলে ইস্তেবদালের হুকুম করতে হবে সুকুক এবং শেয়ারের ক্ষেত্রে, যদি কেউ এরকম করে। বুঝা গেছে এটা? ওয়াকফ ইন কমন প্রপার্টি, কোন কমন কিছুটা একটু প্রপার্টি। আবার বলবেন, হ্যাঁ, ইফতারের বিষয়টা একটু বলবেন। ইস্তেবদাল মানে পরিবর্তন করা, বদল করে নেওয়া। আপনি যেহেতু শেয়ার এবং সুকুক বেক্সিমকো লিমিটেডের তো, আচ্ছা এটা বাদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আপনি 10,000 শেয়ার যদি কেউ ওয়াকফ করে, তাহলে ওয়াকফ তো হইলো। এখন যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কোনো কারণে
আপনার প্রপার্টি কম, লায়াবিলিটি অনেক বেশি, ক্রেডিটররা সবাই মিলে এখন যা আছে তা নিয়ে নিতে চায়, আদালত এটাকে ইনসলভেন্সি ঘোষণা করছে, লিকুইডেশন হয়ে গেছে। এখন তো এই শেয়ার তো শেষ, টাকা পয়সা, আপনি 10,000 শেয়ারের মূল্য 30 টাকা করে, আপনার 3 লক্ষ টাকা। এখন 3 লক্ষ টাকা মধ্যে আপনি ফেস ভ্যালু দেওয়ার পাইলেন না, পাইছেন হলো 2,50,000 টাকা। এখন শেয়ার আপনি 2,50,000 টাকা, এখন তো শেয়ার তো শেষ। এটা এখন এই প্রপার্টি কি করবেন, অন্য শেয়ার ইস্তেবদাল করে নিবেন। ইস্তেবদাল বলে হলো বদল করে নেওয়া, একটা প্রপার্টি আছে সেম আর একটা প্রপার্টি কিনে নেয়া। সেটা কিভাবে হবে স্ট্যান্ডার্ড শেষে গিয়ে বলবে। আমরা মনে রাখেন যে শেয়ার এবং সুকুকের ক্ষেত্রে করা যাবে, তবে যদি এটা লিকুইডেশন হয়ে যায় তাহলে ইস্তেবদাল করে নিতে হবে, এক্সচেঞ্জ করে নিতে হবে। আপনি অন্য কোম্পানির এরকম গ্রহণযোগ্য অন্য কোম্পানির শেয়ার কিনে নেবেন। ওয়াকফ ইন কমন প্রপার্টি, কমন প্রপার্টি ওয়াকফ করার ক্ষেত্রে ওয়াকফ ক্যান বি এ কমন প্রপার্টি হোয়ার সাম সাচ প্রপার্টি ইজ ডিভিজিবল অর নট। তাহলে কমন প্রপার্টি ওয়াকফ করা যাবে, একটা ফ্ল্যাট ওয়াকফ করা যাবে, আপনারা যৌথ 2 ভাই মিলে মালিক, ফ্ল্যাটে 2 রুম, তাহলে আপনারা এক ভাই যদি বলে যে আমি এটা ওয়াকফ করব, তাহলে সে ওয়াকফ করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, দা হোল কমন প্রপার্টি ইন দিস কেস, এই ক্ষেত্রে পুরো পুরো প্রপার্টিটা, পুরো ফ্ল্যাটটাই ক্যান বি লিজ, এটা পুরোটা আপনি ইচ্ছে করলে বানিয়ে দিতে পারেন। এন্ড দ্য ওয়াকফ গেটস ইটস রেসপেক্টিভ শেয়ার অফ দ্য রেন্ট। তাহলে 2 রুমের একটা ফ্ল্যাট যদি হয়, 2 ভাই একজন যদি ওয়াকফ করে 10-20 হাজার টাকা যদি বানা হয়, তাহলে এক ভাই বানা 10,000 টাকা নিজের পকেটে নিয়ে যাবে, আর যিনি ওয়াকফ করছেন তার অংশটা ওয়াকফ অ্যাসেট হিসেবে ওটা যারা বেনিফিশিয়ারি তারা পাবে। অল্টারনেটিভলি অন্যভাবে হইতে পারে, দ্য শেয়ার অফ দ্য ওয়াকফ ইন দ্য কমন প্রপার্টি ক্যান বি লিজড। আপনি এই যে 2 রুমের ফ্ল্যাট, যেহেতু এক রুম যেহেতু ভাই বলছে উনি থাকবে, তাহলে আপনার যেটা ওয়াকফ করছেন সেই অংশে আপনি ভাড়া দিয়ে দিবেন। সো দ্যাট দ্য ইউজুফ্যাক্ট ক্যান বি ইউটিলাইজড থ্রু টাইম বেসড এন্ড প্লেস বেসড মুহাইয়া সাকসেশন। এটা অল্টারনেটিভ হতে পারে এইভাবে, এটা একটু ভিন্ন বলছে যে পুরো প্রপার্টিটা আপনি চলে ভাড়া দিয়ে দিলেন, তারপর ইউজুফ্যাক্টটা দুইজনে ইউটিলাইজ করে নিলেন। এটা করতে পারেন টাইম বেসিস, যে ঠিক আছে ভাই আমরা পুরো ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিলাম, তো তুমি 1 মাসের ভাড়া নাও, আমি 1 মাসের ভাড়া নিই, তোমার মাসের ভাড়াটা তুমি নিজের পকেটে ঢুকাও, আর আমার মাসের ভাড়াটা ওয়াকফে যাবে। এটা হইতে পারে, এটা হলো টাইম বেসড। আর একটা হইতে যে মুহাইয়া সাকসেশন, ক্যান বি থ্রো টাইম বেসড অর প্লেস বেসড। অথবা হইতে পারে যে ঠিক আছে, তুমি 1 মাস এটা আহ, তুমি রাখো, 1 মাস আমি রাখি, ওয়াইল দ্য রেন্টাল ইনকাম গোজ টু দ্য বেনিফিশিয়ারি অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে কি দুইটা বলছে না একটাই বলছে? না তাজামুল ভাই, টাইম বেসড মানে হচ্ছে গিয়ে 1 মাস আপনি নিলেন, 1 মাস আমি নিলাম। আর যদি হুম, প্লেস বেসড হয়, তাহলে যদি 2 রুম হয়, তাহলে 1 রুম তুমি ভাড়া দিয়ে নাও, আর 1 রুম আমি ওয়াকফ করে দিলাম, এরকম ওয়াকফ হতে করে পারে। দিলাম, এটা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওয়াকফ কমন প্রপার্টি হলে কোনো সমস্যা নাই, সেটাও ওয়াকফ করা যাবে। হয় দ্য ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট অর দ্য ওয়াকফ পার্টনার আস্ক ফর দ্য ডিভিশন অফ অ্যান ইনডিভিজিবল ওয়াকফ। যদি ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট অথবা ওয়াকফ পার্টনার আপনার এরকম কোনো প্রপার্টি যেটা আসলে ভাগ করা যায় না, অবিভক্ত কোনো প্রপার্টি করা হয়েছে ওয়াকফ, সেটাকে ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট যদি চায়, ডিভিশন চায়, হ্যাঁ আস্ক ফর দ্য ডিভিশন, তিনি ডিভিশন চাচ্ছেন এরকম, তাহলে দ্য রিফ্রেনিং পার্টি শুড বি ফোর্স টু অ্যাকসেপ্ট সেলিং। তাহলে যিনি এটা থেকে থাকছেন, যে তিনি, তাকে জোর করা যাবে যে ঠিক আছে এটা আমরা বিক্রি করে দিই, তাকে বিক্রয়ের জন্য চাপ দেওয়া যাবে। The income obtained from selling the Waqf in this manner should be used for purchasing a Waqf property of the same kind. একই ধরনের আরেকটা প্রপার্টি এই মূল্য দিয়ে কিনে নিতে পারবেন। যতটুকু ওয়াকফ করছে বিক্রি করে দিয়ে, যতটুকু ওয়াকফ করছে ওয়াকফের অংশটা নিয়ে সেম প্রপার্টি একই নেচারে আরেকটা প্রপার্টি কিনে নিয়ে যাবেন। ইফ সাচ আমরা ইতিপূর্বে জানলাম যে ওয়াকফ প্রপার্টি সেল করা যাবে না, তাহলে এই ক্ষেত্রে সেল কি করবে করা কি যাবে না? আসলে? বিক্রি করা যাবে না ওয়াকফ প্রপার্টি। একটু আগে দেখলাম না যে আসলে এটা তো হচ্ছে যে ইটারনাল বা হচ্ছে চিরস্থায়ী থাকবে বা একটা বিষয়, মানে আমি একটু কনফিউজড আর কি। বিক্রি করা যাবে না পাইছেন নাকি? ইটার্নাল করা যাবে, যিনি করবেন যে আমি এই প্রপার্টি এটা করলাম তো করলাম, আমি আর এটা কখনো জীবনে ফেরত নিব না, এটা হলো ইটার্নাল। আর টেম্পোরারি হলো যে আমি 2 বছরের জন্য আমি বিদেশ থাকলাম, আমার এই প্রপার্টি ঠিক আছে এটা আপাতত ওয়াকফ করে গেলাম, 2 বছর পরে দেশে আসার পরে সব ওয়াকফ ক্যান্সেল দিয়ে আমি আবার আমার প্রপার্টি আমার হাতে নিলাম। এখানে তো আর এখানে বেসিক্যালি কমন প্রপার্টির কথা বলা হচ্ছে, যে দেখা গেলো 2 ভাই করেছে, একজন করেছে আরেকজন করে নাই, আর এক ভাই যদি এখন নিয়ে নিতে চায় সেক্ষেত্রে ওটা কিনে নিতে পারবে,
উনি যেটা অ্যাসেটটার সমমূল্য আরেকটা ওয়াকফ প্রপার্টি কিনতে হবে সেক্ষেত্রে। না, ওনার মাসুমের প্রশ্নটা কি আর বোঝা গেছে না? কি আমার প্রশ্নটা হলো যে এখানে তো আসলে একজন তো ওনার আছেই, আর একটা হলো, আর একটা অংশ হলো অফ প্রপার্টি। তো সেই ক্ষেত্রে দুইজনই সেল করবে এরকম? না, প্রপার্টির যদি এরকম হয় যে আসলে এটা বিভক্ত করার যোগ্য না, কিন্তু একজন এটার বিভক্তি চাচ্ছে যে আমি আমার অংশ আলাদা করে ফেলবো, এখন আপনি এটা কি করবেন? এখন একটা রুম কি আপনি ফ্ল্যাট কি ভেঙে ফেলতে পারবেন? তখন কোনোটাই হচ্ছে না, আপনি লিজও দিতে পারতেছেন না, কোনো সমাধান করতে, তখন কি করবেন? যে ঠিক আছে, এটা সেল করে বিক্রি করে ফেলবো, বিক্রি করে তো একজন অংশ সে নিয়ে গেল, তার তো সমস্যা নেই, কিন্তু যে অংশটা ওয়ার্ক করা আছে সেই অংশের কি হবে? সেটা রিপ্লেস হবে, এই তো সেম কাইন্ডের একটা প্রপার্টি কিনে নিবে। এখানে তো সেল করা মানে তো এটা জাস্ট রিপ্লেসমেন্টের জন্য সেল, এটা এরকম না যে এটা নাই করে দেওয়ার জন্য সেল না। ওকে, ঠিক আছে, If বুঝতে such পারছি। request for division is made in case of a divisible work, the refraining party should be forced to accept division. আর যদি বিভক্ত করা যায় এরকম যদি হয়, তাহলে তো প্রপার্টি যিনি বিরোধ থাকবেন তাকে চাপ করে দেওয়া যাবে যে ঠিক আছে এটা ভাগ করে ফেলো। কমন প্রপার্টি যদি আপনি ভাগ করাকে গ্রহণ করে তাহলে ভাগ করে ফেলবেন, আর যদি ভাগ না করা যায় বিক্রি করে তার অংশ তাকে দিয়ে দিবেন, আর যে অংশ ওয়াকফ করা সেটা দিয়ে রিপ্লেসমেন্ট করে নেবেন। স্যার এখানে শুড নট হবে না জিনিসটা? কোনটা? কারণ যদি আপনার ডিভাইজেবল হয় তখন তো আর তাকে ফোর্স করার ইস্যু নাই। না, তারপর সে যদি করতে চায় না আর কি, তখন কি করবেন? এটা তো তার চাওয়ার সাথে সম্পর্কিত না তো এটা স্যার। এখানে কি শুড নট হবে কি না? কারণ আগেরটা ছিল যে মানে ইনডিভিজিবল, সেখানে তাকে ফোর্স করতে পারবেন। যেটা আলাদাভাবে ডিমার্কেটেবল আছেই সেখানে তাকে তো ফোর্স করার ইস্যু আসে না। সেটা দেখতেছি। ঠিক আছে, আপনার কথা তো যুক্তি আছে। রিফ্রেন্ট একটা নেগেটিভ ওয়ার্ড এখানে আসতেছে, 3 4 রিফ্রেনিং পার্টি। 3 4 2 3 4 4 2 3 4। ওবায়দ ভাই এখানে একটা ডিভাইজেবল অবস্থা, ডিমার্কেটেবল অবস্থা আছে, অবস্থা এই অবস্থা আপনি তাকে কেন ফোর্স করবেন? হ্যাঁ ঠিক আছে, এখানে এটা ঠিকই আছে। আমি যেটা বলছেন এটাই, আপনি হলো বলছে যে যখন ইদা আরাদা নাযিরুল ওয়াকফ, যখন ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট যিনি রক্ষণাবেক্ষণ করেন, তিনি যদি ইচ্ছা করেন, অথবা কোনো পার্টনার শারীকুল ওয়াকফের পার্টনার যখন ইচ্ছা করেন আল কিসমা বিভক্তি বন্টন করা ডিস্ট্রিবিউশন, এমন কোন বিষয়ে, এমন প্রপার্টি যে ফিমালা ইয়াকবুলুহা, যেটা এই ধরনের কিসমা বন্টন করাকে গ্রহণ করে না, এমন সম্পদে ইউজবারু আল মুমতানে, যিনি এটা থেকে বিরত থাকবেন, পার্টনার অথবা নাজের, তাকে জোর প্রয়োগ করা যাবে আলাল বাই, এটা বিক্রি করার জন্য। ওয়াইজা আলু সুমুন আল হিস্সা, আর যে অংশ আল হিস্সা আল মাওকুফা, যে অংশটা ওয়াকফ করা হয়েছে সেটার মূল্যকে করতে হবে ফিমেসলে ওয়াকফি, এরকম আরেকটা প্রপার্টি ওয়াকফ প্রপার্টির মাঝে। একইভাবে যেভাবে কামা ইউজবারু, যেভাবে চাপ প্রয়োগ করা যায় আল মুমতানে, ওই বিরত থাকাকারীর উপরে, আলাল কিসমা, যিনি বন্টন থেকে বিরত থাকেন, এমন প্রপার্টিতে ফিমা ইয়াকবুলুহা, যেটা এই ধরনের কিসমত বা বন্টন ডিস্ট্রিবিউশনকে এলাও করে। ইন তলাবাহা নাজরুল ওয়াকফ আও শারিক, যখন পার্টনার অথবা কোনো আপনার কি বলে সুপারিনটেন্ডেন্ট সে যদি চায়, তাহলে এটা একই কথা। মানে আগের যেটা যেরকম চাপ প্রয়োগ করা যাবে, ইন্ডিভিজুয়াল যেহেতু চাপ প্রয়োগ করা যাচ্ছে, ডিভিজিবলটা তো চাপ আরো বেশি করা যাবে, কারণ এটা ডিভিজিবল ভাগ করা যাচ্ছে, কিন্তু তারপরেও সে বিরত থাকতেছে, তাহলে এটা ফোর্স করে ঠিক আছে এটা ইয়ে করে যাবে। হুম। আচ্ছা, তাজামুল ভাই, এখানে এই যে 3442 তে আপনি ফার্স্ট প্যারাগ্রাফ দ্বিতীয়টাতে কিন্তু চাপ প্রয়োগ করতেছেন ভাগ করার জন্য, আর প্রথমটাতে হলো ভাগ করা যাচ্ছে না, সেটার জন্য চাপ প্রয়োগ করতেছেন বিক্রি করার জন্য। জি বোঝা গেছে এটা? ওকে স্যার, ওকে। আরাফাত ভাইয়ের কথা কিন্তু বুঝতেছি না, আল্লাহ জি স্যার। ভাই, বোঝা যাচ্ছে? শুনতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শোনা গেছে। জি স্যার, মাইক্রোফোন চেঞ্জ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার মাইক্রোফোনের সমস্যা ছিল। জি স্যার, এটা সরি এটা স্যার। বোঝা গেছে, মাসুম ভাই কে জানি বললেন, মানে হলো যে যে সম্পদ দুইজনের ওয়াকফ, ঠিক আছে, দুইজন মিলে মালিক,
কিন্তু যে সম্পদটা ডিভিজিবল, ভাগ করা যায়, তাহলে তো ভাগ করার জন্য তাকে, সে যদি ভাগ না করে, জোর করবেন না যে ভাগ করে ফেলে, তুমি যেহেতু তোমার অংশ ভাগ করে ফেলে। আর দ্বিতীয় যে সম্পদ ডিভিজিবল না, তো সেটা তো ইন্ডিভিজুয়াল, যেহেতু সেটা বিক্রি করে ভাগ করবেন, সমস্যা কি? একই তো, এটা তো যৌক্তিক কথা। সাধারণ ভাই, আমার একটা কোশ্চেন ছিল কি? এখানে যে ওয়াকফ প্রপার্টিটা যে বিক্রি করবে, যেটা ফার্স্ট প্যারাটাতে আছে, বিক্রি করে আমাকে সেম কাইন্ডেরই আরেকটা প্রপার্টি কিনতে হবে এখানে? টাকা আকারে রাখা যাবে না, বা অন্য কোনো ফর্মে আপাতত রাখা এটা যাবে মাথায় রাখেন, এটা আমরা শেষে এসে অ্যান্সার দিব। এটা শেষে এসে ইস্তেবদাল কিভাবে হবে সেটা আমরা বলবো, আলাদা আচ্ছা। একটা পার্ট আছে এটা। ওয়াকফ অফ এ ফ্লোর ইন এ বিল্ডিং অ্যান্ড ইজমেন্ট রাইট, ইরতিফাক অর তাআলুই। তাআলুই মানে হলো উপরের দিকে উঠা, আর ইরতিফাক মানে উপরে উঠতে যে ফ্লোর অতিক্রম করতে হয়। তাআলুই বলতে বোঝা, ইরতিফাক বলতে ইজমেন্ট রাইট কি? ইজমেন্ট রাইট হলো, ধরেন একটা জমি যেটার আইল বা লাইল, আমাদেরকে লাইল বলে আর শুদ্ধ বাংলা আইল বলে, একই আইল একই রাস্তা, যে কমন রাস্তা দিয়ে একাধিক সম্পদে যাওয়ার জন্য যদি কমন রাস্তা হয়, তাহলে যে কমন রাস্তা, যে কয়টা কমন রাস্তায়, কমন আইল বা রাস্তা যে কয়টা প্রপার্টিকে একসাথে করে, এটাকে ইজমেন্ট বলে। আপনি একটা বিল্ডিং এর মধ্যে সিঁড়িটা হলো একটা ইজমেন্ট, এটার উপরে সবার অধিকার আছে, ইজমেন্ট রাইট। তাহলে যদি উপরের ফ্লোর, ওয়াকফ অফ এ ফ্লোর ইন এ বিল্ডিং, একটা বিল্ডিং এর একটা ফ্লোর যদি ওয়াকফ করে, এটার বিধান কি? ইজমেন্ট রাইট, ইত্তেফাক এবং তাআলুইর ক্ষেত্রে কি হবে, এটা নিয়ে একটু, এই ক্লজটা একটু খেয়াল রাখবেন, এতে পরীক্ষা আসে। ওয়াকফ ক্যান বি এ ফ্লোর ইন এ বিল্ডিং, একটা বিল্ডিং এর একটা ফ্লোরও ওয়াকফ হইতে পারে। ইট ক্যান অলসো এনজয় ইজমেন্ট রাইট, হকুল ইরতিফাক ইন এ বিল্ডিং দ্যাট হ্যাজ নট ইয়েট বিন কনস্ট্রাক্টেড। এখন এটা হইতে পারে, ওয়াকফ হইতে পারে একটা ইজমেন্ট রাইটের, যেখানে একটা বিল্ডিং এর এখনো হয়তো এটা তৈরি করা হয় নাই, একটা বিল্ডিং তৈরি করা হয় নাই, এরকম বিল্ডিং একটা ফ্লোর অথবা তার আহ, যে ইজমেন্ট, সেই রাইটটা, ইজমেন্ট রাইটটাও ওয়াকফ হইতে পারে। কিভাবে? যদি হয় তাহলে কি হবে? ধরেন একটা বিল্ডিং এর 3 তলা ওয়াকফ হয়েছে, কিন্তু দোতলা পর্যন্ত বিল্ডিংটা হয়েছে, 4 তলা 3 তলা ওয়াকফ হয়েছে, হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে আমরা দেখি, ইন দিস কেস দ্য ওয়াকফ ক্যান এনজয় দ্য রাইট অফ তাআলুই, এক্ষেত্রে ওয়াকফ এনজয় করতে পারে তার অধিকার, ট্রান্সেন্ডেন্স মানে হলো উপরের, উপরের অধিকার। তাআলুই মানে তাআলা, আল্লাহ তাআলা বলে না, তাআলুই মানে মহান, মানে বড়, বড়টা। হোয়েন দ্য আপার ফ্লোর ইজ ডিক্লেয়ার্ড এজ ওয়াকফ, হকু তাআলা কখন? যখন উপরের ফ্লোরটা ওয়াকফ হবে, as while work while the owner of the lower floor is unable to perform construction, উপরের ফ্লোর ওয়াকফ হয়েছে, 3য় তলা ওয়াকফ হয়েছে, কিন্তু লোয়ার ফ্লোর যে, সে তার ফ্লোরটা করতে এখনো কনস্ট্রাকশন করতে পারতেছে না। এখন ধরেন 3 তলা যদি ওয়াকফ হয়, দোতলার লোক যদি ওয়াকফ না করতে পারে, তাহলে তার ফ্লোরটা তৈরি করতে না পারে, এক্ষেত্রে কি হবে? এটা পুরনো এক বিধান আর কি, এটা হয়তো এখন তো আর এটা নাই, এখন তো কনস্ট্রাকশন বিভিন্ন কোম্পানি টোম্পানি করে। আগে হলো এরকম ভাগে ভাগে যোগে করতে, বা 4 ভাই মিলে 5 ভাই মিলে যদি একটা বিল্ডিং করবে, এখন মেজো ভাই হলো, সে 3য় তলা পাইছে, তারটা সে ওয়াকফ করছে, এখন ছোট ভাই 2 তলা পাইছে, সে কিন্তু টাকা পয়সা কম, সে করতে পারতেছে না। এখন এই ওয়াকফ প্রপার্টি কি হবে? এটা হলো বিধান, এখানে বলতেছে the lower floor in such case can be built at the cost of ওয়াকফ, তখন ওয়াকফের টাকা দিয়ে আপনার দ্বিতীয় দ্বিতীয় ফ্লোরটা তৈরি, লোয়ার ফ্লোরটা তৈরি করা যাবে। এন্ড দ্য কস্ট রিএম্বার্স, এবং দ্বিতীয় ফ্লোর করার পরে যে খরচটা হয়েছে, এটাকে তুলে নেওয়া যাবে, রিএম্বার্স করা যাবে টু দ্য ওয়ার্ক ফ্রম দ্য ইনকাম জেনারেটেড থ্রু ইট লিজিং। তাহলে দ্বিতীয় ফ্লোরটা তখন ভাড়া দিয়ে, যেহেতু সে করতে পারতেছে না, এটা করে দিয়ে আপনি এটা টাকাটা উঠে নিয়ে তারপরে আপনার 3য় ফ্লোর যেটা ওয়াকফ করা আছে সেটা তৈরি করবেন। এটা বলছে যে এটা হলো আসলে, যেহেতু একই বিল্ডিং এর, একটা বিল্ডিং একটা ফ্লোরকে যদি এ ধরনের কেউ ওয়াকফ করে, নিচের ফ্লোরটা যদি কেউ না করতে পারে, উপরের ফ্লোর করা ওয়াকফ করছে, তাহলে ওয়াকফের প্রপার্টি দিয়ে দ্বিতীয় ফ্লোরটা করে আপনি তারপর ওটাকে লিজ দিয়ে, ওটার ইনকাম দিয়ে তারপরে ওয়াকফ প্রপার্টির ফ্লোরটা করা যাবে। এই ক্ষেত্রে আহ, এটাকে বলা হয় হকুল ইরতিফাক, যে একই ইজমেন্ট রাইটের কারণে, ইজমেন্ট রাইটের কারণে অধিকারটা তৈরি হয়। আমরা 44 নম্বর স্ট্যান্ডার্ডে আমরা
এটা বিস্তারিত পড়বো যে হকুল ইত্তেফাক কাকে বলে, হকুল ইত্তেফাকের হকুল ইত্তেফাক এর কারণে কি কি রাইট তৈরি হয়, হকুল সোফা কি কারণে তৈরি হয়, যে আসলে আপনার প্রপার্টির পাশে আমার একটা প্রপার্টি আছে একই বিল্ডিং এ, অথবা একই বিল্ডিং আমরা থাকি, আপনার ফ্ল্যাটে আমার ফ্ল্যাটটা পাশাপাশি, আপনি হঠাৎ করে বিক্রি করে চলে যাচ্ছেন, আমি কি টাকা জমা দিয়ে ওটা নিয়ে আসতে পারবো কিনা, যেহেতু পাশাপাশি এই কারণে একটা অধিকার তৈরি হয়। এই কারণে ওয়াকফ প্রপার্টি এই ধরনের যদি একই বিল্ডিং এ করে, তাহলে ওয়াকফ প্রপার্টির যে অধিকার, এটার কারণে ইটসেলফ আপনি ওটা করে তা আপনার এরপর ওয়াকফ প্রপার্টিটা করতে পারবেন। এটা হলো হকুল ইরতেফাক এবং হকুল তাআলি। ওয়াকফ অফ এ ইউজুফ্রাক্ট, ওয়াকফ as a usufruct. Wakf can be usufruct of an asset which the Wakf acquire through rent. এখন আমি তো যে ফ্ল্যাটটা ভাড়া নিছি, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আপনি তার ভাড়াটা যদি ওয়াকফ করেন, সেটা কি করা যাবে? এটাও করা যাবে। ওয়াকফ হইতে পারে একটা ইউজুফ্রাক্ট, একটা ইউজুফ্রাক্ট মানে আমরা এখানে যদি ইজারাতে দিলাম, কিন্তু অন্য কিছু হইতে পারে। ধরেন একটা কূপ আছে আপনার, কূপের যে পানি আসে ওই পানিটা আপনি কূপটাকে ওয়াকফ করলেন না, পানিটা ওয়াকফ করলেন। অথবা আপনার একটা ভালো ধানের মেশিন আছে ধান ভাঙানোর, এখানে যা মেশিনটা আপনি ওয়াকফ করলেন না, কিন্তু ধান ভাঙানোর 1 মাসের জন্য যে পরিমাণ তার ইউজুফ্রাক্ট ব্যবহার উপযোগিতা সেটা ওয়াকফ করলেন, সেটা হতে পারে। ওয়াকফ ক্যান বি ইউজুফ্রাক্ট অফ অ্যান অ্যাসেট হুইচ দ্য ওয়াকিফ অ্যাকোয়ার থ্রু রেন্ট। ভাড়া নিয়ে এসে আপনি ওয়াকফ করলেন, সেটা করা যাবে। দ্য ওয়াকিফ ক্যান লিজ দ্য অ্যাসেট ওয়ান্স অ্যাগেইন। তাহলে যিনি ওয়াকফ করেন তিনি লিজ দিতে পারেন যে অ্যাসেট ওয়ান্স অ্যাগেন আবার, এন্ড দ্য প্রসিড গো টু দ্য ওয়াকফ বেনিফিশিয়ারি। এটার ইনকাম যা আসবে এটা বেনিফিশিয়ারিরা পাবে। The Wakf in this case is to be made temporary according to the period of the original lease contract মনে হয়, আচ্ছা অরিজিনাল রেন্ট। তাহলে ধরেন আপনি যার থেকে লিজ নিয়েছেন, একটা বাড়ি লিজ নিয়েছেন, বাড়িটা লিজ নিয়ে আপনি এটা এখন সাব লিজ দিচ্ছেন, তাহলে আপনি লিজ নিয়েছেন 1 বছরের জন্য, তাহলে ওয়াকফ করলে আপনি করতে পারেন 1 বছর, সর্বোচ্চ 1 বছরের জন্য, এর বেশি না। 1 বছরে এই বাড়ি ভাড়া যা আসবে আপনি এগুলো সাব লিজ দিয়ে সেটা আপনি ওয়াকফে যাবে। এর বেশি যেন মানে মূল অরিজিনাল লিজ লিজ পিরিয়ডের বেশি এই ওয়াকফ টেম্পোরারি ওয়াকফটার মেয়াদ ইচ্ছে বেশি হবে না। Wakf can take place in this manner when the owner of the property does not deprive the leasee the right of subleasing. এখন আপনি কারজনের বাড়ি ভাড়া নিয়ে যে আপনি ওয়াকফ করবেন, সেটা তো আপনার বাড়িওয়ালা আপনাকে অনুমতি দিতে হবে। যদি সে আসলে সাবলিজের অনুমতি দেয় তাহলে কেবল করতে পারেন, না হলে এটা করতে পারবেন। বুঝা গেছে এটা না? যেমন ভাই এটা আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে। এটা কি অনেকটা এরকম যে আমি কারো কাছ থেকে একটা বাসা ভাড়া নিলাম, বাসা ভাড়া নিয়ে কাউকে বললাম যে তুমি তো মানে ওয়াকফ করে দিলাম কোনো বেনিফিশিয়ারিকে যে তোমরা এখানে থাকো 1 বছরের মতন, মানে জাস্ট এটার উপযোগিতাটা ইউজোফ্রাক্টটা নাও, এই ধরনের কিছু কি? আর সেটাও যার কাছ যেমন থেকে করতে পারেন, তাহলে তো এটা আপনি ফ্রি অফ কস্টে কিছু লোকেরা রাখলেন, এটা আর হলো না। কিন্তু আপনি এটাকে সাবলিজ দিলেন, সাবলিজ দিয়ে যে টাকাটা পাবেন ওইটা আপনি ওয়াকফ করলেন। সাবলিজ দিয়ে যে টাকাটা পাবো সেটা ওয়াকফ করলাম, আর মূল যে রেন্টটা আমি নিয়েছিলাম আরেকজনের কাছ থেকে তাকে ভাড়াটা আমি পরিশোধ করলাম। তাকে আপনি ভাড়া পরিশোধ করবেন। আর এই ক্ষেত্রে এটা করার জন্য এই ধরনের ইউজুর পারপাস সাবলিজ যদি সে অনুমতি দেয় তাহলে পারবেন, না হলে পারবেন না। কন্ডিশন ইন ওয়াকফ, ওয়াকফের ক্ষেত্রে শর্ত, কন্ডিশন পার্টেনিং টু দা ওয়াকফ কন্ট্রাক্ট। ওয়াকফ চুক্তির সাথে কিছু কন্ডিশন আছে, কি কি? জি, কবে তো করে আমি বললাম, সেটা আপনি তাদেরকে ডাইরেক্ট সরাসরি চ্যারিটি হয়ে গেল আর কি। ওই ক্ষেত্রে আর আপনার সাবলিজ লাগলো না। আপনি যদি এরকম কিছু এতিমেরে রাখেন তাহলে তো হইলোই, আপনার যে ইউজুফটা সরাসরি হয়ে গেল আর কি, আর তখন আর সাবলিজ লাগলো না। কন্ডিশন পার্টেনিং টু দ্য ওয়াকফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের চুক্তির সাথে সংশ্লিষ্ট কিছু শর্ত। দ্য ওয়াকিফ হ্যাজ দ্য রাইট টু মেক হিজ ওয়াকফ সাবজেক্ট টু অল কন্ডিশন হুইচ ডাজ নট কন্ট্রাডিক্ট উইথ শরিয়া। ওয়াকিফের অধিকার আছে যে সে ওয়াকফটা করতে পারে যে কোনো কন্ডিশন দিয়ে, তবে কন্ডিশনটা যেটা শরিয়ার সাথে বিপরীত হতে পারবে না। এই ধরনের কন্ডিশন দিতে পারবে না, না হলে যে কোনো কন্ডিশন শরিয়ার সাথে বিপরীত হয় এই ধরনের কোনো কন্ডিশন ছাড়া যে কোনো ধরনের কন্ডিশন দিয়ে
ওয়াকিফের অধিকার আছে, সে ওয়াকফ দিতে পারে, ওয়াকফ করতে পারে। এন্ড হিজ কন্ডিশন শ্যাল বি অ্যান এনফোর্সেবল অ্যাজ শরিয়া কন্ডিশন, একবারে শরিয়ার যে বিধান তার যে শর্ত দিবে সে শর্ত পরিপালন করাও একই ওয়াজিব হয়ে যাবে। The condition of every waqif must be understood with due consideration to the prevailing norms in his environment. এখন ওয়াকিফের শর্তটা বোঝার জন্য তিনি যে শর্ত দিচ্ছেন এটাকে সবসময় ব্যাখ্যা বিশ্লেষণ হবে। তিনি যে যুগের মানুষ, যে সমাজের মানুষ, ওই সময়ের কাস্টম, ওই যুগের মানুষের রীতি প্রতি, এগুলোর উপরে ভিত্তি করে এটাকে বুঝতে হবে যে তিনি আসলে কি বলছিলেন, তার শর্তটাকে ওনার সমকালীন পরিবেশ প্রতিবেশের আলোকেই বুঝতে হবে। Such condition may include, for example, designating a certain superintendent for the Waqf and specifying his remuneration package. যেমন তার যদি এতে কোনো কন্ডিশন এরকম হয়, সাচ কন্ডিশন মে ইনক্লুড, এর মধ্যে থাকতে পারে ডেজিগনেটিং এ সার্টেন সুপারিনটেন্ডেন্ট ফর দ্য ওয়াকফ, ওয়াকফের জন্য একজন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি একটা শর্ত দিয়েছেন। এন্ড স্পেসিফাইং হিজ রিমুনারেশন প্যাকেজ, এবং তিনি যদি তার রিমুনারেশন কি হবে এটা যদি তিনি স্পেসিফাই করেন, তাহলে এটা বুঝতে হবে তার যুগ, তার সময় সে এই ধরনের কন্ডিশন সে দিতে পারে, এবং সেটা তার সময় সময় বুঝতে হবে। দ্য ডেজিগনেটেড superintendent could be an individual, a group of people or an institution. এটা পরীক্ষা আসে যে আপনি যাদেরকে এই ধরনের সুপারিনটেন্ডেন্টশিপের দায়িত্ব দেওয়া হবে, সুপারিনটেন্ডেন্টশিপের কাজটা যে কোনো ব্যক্তি হইতে পারে, একটা গ্রুপ অফ পিপল হইতে পারে, অথবা একটা ইনস্টিটিউশন, একটা সংঘ বা একটা প্রতিষ্ঠান হইতে পারে। এটা কি প্রতিষ্ঠান কি কখনো সুপারিনটেন্ডেন্ট হইতে পারে? একটা ওয়াকফ অ্যাসেটের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, তার মোতাবাল্লি হিসেবে ইসলামিক বাংলাদেশ লিমিটেড কি দায়িত্ব নিতে পারে? হ্যাঁ, নিতে পারে। একটা গ্রুপ অফ পিপল কে নিতে পারে, স্যার 5 জনকে দিল, এটা কি হয়? হবে। একজন ব্যক্তি দিলেও হবে? হ্যাঁ, হবে। খেয়াল রাখবেন। Regarding the form of Waqf, the Waqif can make a condition that his debt should be settled from the Waqf income after his death, and he may stipulate a condition that the income of his Waqf go to him first as long as he is alive, then to his family, and finally to charitable purpose. এটা তো আমরা আগে পড়ে আসছি। ওয়াকিফ এ ধরনের শর্ত দিতে পারে যে ইনকাম যেটা জেনারেট হবে সেটা দিয়ে প্রথমে আমার ঋণ শোধ করবা, ও আমি যদি মরে যাই। আর না, এটাও সে বলতে পারে যে আমি যতদিন জীবিত আছি প্রথমে ওয়াকফের ইনকাম দিয়ে আমাকে সেবা টেবা দিবা, আমার খরচ হবে, তারপরে আমার অনুপস্থিতি, তারপর আমার ফ্যামিলি, অথবা আমাকে দিবে তারপর আমার ফ্যামিলিকে দিবা, এটাও সে করতে পারে। অথবা আমার অনুপস্থিতি, আমি যতদিন এলাইভ আছে আমাকে, তারপর আমার ফ্যামিলিকে, ফাইনালি এটা চ্যারিটেবল পারপাস, এই ধরনের কন্ডিশন সে দিতে পারে, এটা এলাও। After another condition of the Waqf could be that the Waqf income has to be spent first on any member of his family who become poor, and then on charitable purpose. এটাও সে করতে পারে যে আমার বংশের কেউ যদি গরিব হয়ে যায় প্রথমে তাকে দিবা, তারপরে হলো অন্য কাউকে, এটাও সে বলতে পারে। A condition stipulated by the Waqif is invalid when it comprises an impermissible event. যদি কোনো শর্তের মধ্যে কোনো অবৈধ কিছু, হারাম কোনো বিষয় থাকে, তাহলে সেটা ওই শর্তটা ইনভ্যালিড হয়ে যাবে। এন্ড হোয়াইল ইট ভায়োলেট দ্য শরিয়া রুলিং অন ওয়াকফ করার শরিয়ার যে নিয়ম কানুন, এটাকে যদি ভায়োলেট করে এরকম কোনো কন্ডিশন দেয়, তাহলে সেই কন্ডিশন বাতিল হয়ে যাবে। কজ হার্ম টু ওয়াকফ প্রপার্টি, অথবা ওয়াকফ প্রপার্টির ক্ষতি হয় এরকম কোনো কন্ডিশন দিল, তাহলে ওই কন্ডিশন অ্যাকসেপ্ট করা যাবে না, হবে না। ইন সাচ কেস দ্য কন্ডিশন শুড বি রিজেক্টেড এন্ড দ্য ওয়াকফ শ্যাল রিমেইন ভ্যালিড, তাহলে কন্ডিশন রিজেক্ট হয়ে যাবে এবং ওয়াকফের যে সেটা ভ্যালিড হবে, ওয়াকফটা ভ্যালিড হয়ে যাবে। এক্সাম্পল অফ ইনভ্যালিড কন্ডিশন ইনক্লুড, যেমন সে যদি এরকম বলে অ্যাবসলিউট ফরবিডেন্স অফ ইস্তেবদাল অফ দ্য ওয়াকফ প্রপার্টি যাই কিছু হোক না কেন এটাকে কোনোভাবে এক্সচেঞ্জ করা যাবে না, এরকম যদি করে তাহলে তো হবে না। আপনি ইসলামী বাংলাদেশ লিমিটেডের খুব ভক্ত, ইসলামী ব্যাংকের আপনি 10,000 শেয়ার মানে আপনি ওয়াকফ করে গেছেন, এখন হলো এটা লিকুইডেশন, আপনি তো এটা চিন্তা করেন না যে কোনো কালে লিকুইডেশন হইতে পারে, এখন আপনি বলতেছেন না কোনো, আপনি শর্ত দিয়ে গেছেন, এটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। না, সিচুয়েশন অ্যারাইজ করছে, লিকুইডেশন হয়ে যাচ্ছে, তার ইস্তেবদাল করাই অপরিহার্য, সুতরাং ওই ধরনের ইস্তেবদাল যে শর্ত এরকম দিয়ে থাকে সেটা বাতিল হয়ে যাবে। অর ফরবিডেন্স অফ দ্য ডিসমিসাল অফ দ্য ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট ফর এনি রিজন, যে কোনো কারণে আমি যারা সুপারিনটেন্ডেন্ট করছে তারা চেঞ্জ করা যাবে না, এরকম যদি আপনি শর্ত দেন অথচ এই সুপারিনটেন্ডেন্ট আর রাখা যাচ্ছে না, এরকম সিচুয়েশন অ্যারাইজ করছে, তাহলে আপনার কন্ডিশন ইনভ্যালিড হয়ে যাবে। এই কন্ডিশন স্টুডেন্ট বাই দ্য ওয়াকিফ also become invalid when it stands to hinder the interest of the Waqf. ওয়াকফের ইন্টারেস্টকে বাধাগ্রস্ত করে, এরকম কোন কন্ডিশন যদি আরোপ করা হয় সেটাও ইনভ্যালিড হয়ে যাবে।
অথবা jeopardize the process of benefiting from it, অথবা ওয়াকফ থেকে বেনিফিট পাওয়া কোনো কারণে যদি বাধাগ্রস্ত করে কোনো শর্ত, তাহলে সেই শর্ত বাতিল হয়ে যাবে। যেমন the example of this condition which require starting at all time with distribution of the ওয়াকফ ইনকাম among the beneficiary even if the ওয়াকফ in need of maintenance of the renovation। আপনি এরকম একটা শর্ত দিয়েছেন যে যে কোনো ভাবে ওয়াকফের যে ইনকাম আসবে, প্রথমে কাজ হচ্ছে আমার যারা বেনিফিশিয়ারি এদেরকে বন্টন করবেন। ধরেন ওয়াকফ, অথচ ওয়াকফ প্রয়োজন হলো আগে ওয়াকফ অ্যাসেটটাকে মেনটেনেন্স করা, এটাকে একটা সংস্কার করা প্রয়োজন, নাহলে ওয়াকফ অ্যাসেট ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি শর্ত দিয়ে দিয়েছেন যে আমার আগে হলো ইনকাম থেকে আমার বেনিফিশিয়ারিকে দেয়া, এরকম শর্ত তখন বাতিল হয়ে যাবে। এরকম শর্ত দেয়া যাবে না। এই শর্ত যেহেতু জেপারডাইজ করে বেনিফিট ফ্রম, যেহেতু অ্যাসেট থেকে বেনিফিটেড হওয়াটাকে ঝুঁকিপূর্ণ করে দেয়, সুতরাং এই ধরনের শর্ত পরিপালন করা যাবে না। When the Wakf stipulated a condition that the Wakf should be benefited from through residence, the Wakf can be benefited from either in this manner or through leasing or vice versa। এখন যদি ওয়াকিফ যদি এরকম শর্ত দেয় যে ওয়াকফটা অবশ্যই বেনিফিটেড হবে থ্রু রেসিডেন্স, এটাকে থাকতে হবে আবাসিক, এটা থেকে তারপরে বেনিফিট হবেন, আমার এই ওয়াকফ অ্যাসেটের মধ্যে কেউ থাকবে, the ওয়াকফ ক্যান বি বেনিফিটেড ফ্রম আইদার, তখন আসলে উনি বলছে যে থাকবে প্রতীকের, আমি এটা ওয়াকফ করলাম, এই পথ দিয়ে যারা যাবে তারা এটার মধ্যে এটা একটা সরাইখানা, এটা থাকবে। কিন্তু আসলে পথে প্রতীক এখন যায় টায় না, এটা আপনার ইচ্ছে করলে সরাইখানার লোকেরা এটার মধ্যে রেসিডেন্স হিসেবে থাকতেও পারে, এটাও করতে পারেন, এটা বানা টানা দিয়ে অথবা এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে ওয়াকফ অ্যাসেটকে কাজে লাগানো যায়, এটা কোনো সমস্যা নাই। উনি এরকম শর্ত দিচ্ছে, রেসিডেন্সের জন্য দিচ্ছে, রেসিডেন্সে করতে হবে এমন কোনো কথা না, প্রতীকেরও থাকবে এখানে, অথবা এটা বানা দিয়েও সেটা করা যাবে, এটা কোনো সমস্যা। সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট অফ ওয়াকফ, ওয়াকফ রক্ষণাবেক্ষণ ম্যানেজমেন্ট করা, লুক ওভার করা, সেটা কিভাবে হবে? কন্ট্রোল অন সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট অফ ওয়াকফ, সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট অফ ওয়াকফ শুড observe the Sharia ruling on Waqf. Then the condition of the Waqif which don't contradict with Sharia or hinder the interest of the Waqf as perceived by the judiciary। তাহলে সুপারভিশন এবং ম্যানেজমেন্টটা ওয়াকফের, এটার ক্ষেত্রে শরিয়ার যত বিধিবিধান আছে ওয়াকফ কেন্দ্রিক, সেগুলো এখানে অবজার্ভ করতে হবে। হ্যাঁ, ওয়াকফ যদি এ ধরনের কোনো কন্ডিশন দেয় যেটার সাথে শরিয়ার বিরোধ আছে, অথবা ওয়াকফের ইন্টারেস্টকে বাধাগ্রস্ত করে জুডিশিয়ারি, সেটা করা যাবে না। এখানে ইংরেজিটা ভুল, মানে সঠিকভাবে অনুবাদ করা, তাই না? 5.1 تقييد نظارة الوقف وإدارته بالأحكام الشرعية ثم بشروط الواقف إلا إذا تعارضت الشروط مع أحكام الشريعة أو مع تحقق به مصلحة التقدير كالآتي। বলছে হলো সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট অফ ওয়াকফ শুড অবজার্ভ দ্য শরিয়া রুলিং অন ওয়াকফ। তাহলে শরিয়ার যে বিধিবিধান আছে সেগুলো মেনে সুপারভিশন এবং ম্যানেজমেন্টটা হওয়া উচিত। তারপরে এটা মানে স্টপ হয়ে যাবে, এখানে ফুল স্টপ। দেন এরপরে কথা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে দা কন্ডিশন, এটা প্রথম শর্ত হলো শরিয়ার বিধিবিধান আলোকে হবে। দ্বিতীয় হচ্ছে এরপরে দেখতে হবে কন্ডিশন, ওয়াকিফ যে কন্ডিশন গুলো দিচ্ছে সেগুলো হয়েছে কিনা। তো সেক্ষেত্রে যে ওই কন্ডিশন যেগুলো শরিয়ার সাথে কোনো বিরোধ নাই সেগুলো, অথবা শরিয়া অর হিন্ডার দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়াকফ, এবং একই সাথে অ্যাজ পারসিভ বাই দ্য জুডিশিয়ারি, এবং তৃতীয় হলো যে জুডিশিয়ারি যদি এই ধরনের কোনো রুলস রেগুলেশন দেয় তাহলে সেটাও মানতে হবে। কোনো পাবলিক ইন্টারেস্টের জন্য যদি জুডিশিয়ারি কোনো এরকম কোনো ম্যানেজমেন্ট বা সুপারভিশনে দেয় তাহলে সেটাকেও পরিপালন করতে হবে। তিনটা জিনিসকে করে করতে হবে, শরিয়ার বিধিবিধান, ওয়াকিফের শর্ত এবং জুডিশিয়ারি যদি কোনো এই ধরনের কোনো কিছু দিক নির্দেশনা দেয় তাহলে এই তিনটা মেনেই সুপারভিশন ম্যানেজমেন্ট হবে। টাস্ক অফ দ্য ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট, ওয়াকফ সুপারিনটেন্ডেন্টের কাজ কি? যাও স্যার, কিছু বলবেন নাকি না? আচ্ছা, সুপারিনটেন্ডেন্ট কি কাজ হচ্ছে, দা ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট শুড পারফর্ম দা ফলোইং টাস্ক এবং দা আদার, নিম্নোক্ত কাজগুলো, অনেকগুলো কাজের মধ্যে নিচের কাজগুলো ওয়াকফ সুপারিনটেন্ডেন্টের কাজ: ম্যানেজমেন্ট করা, মেইনটেনেন্স করা এবং ডেভেলপমেন্ট অফ দ্য ওয়াকফ। প্রধান তিনটা কাজগুলো খুব মনে রাখবেন যে অনেকগুলো কাজ, তিনটা কাজ উঠে দিয়ে কোন কাজটা সুপারিনটেন্ডেন্ট না, বাকি তিনটা সুপারিনটেন্ডেন্টের একটা না, এরকম বাছাই করতে হবে। ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স এবং ডেভেলপমেন্ট, এই তিনটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে লিজিং দ্য অ্যাসেট অর ইউজুফ্রাক্ট অফ দ্য ওয়াকফ এন্ড লিজিং অফ দ্য ওয়াকফ ল্যান্ড। যদি
এরকম কোন প্রপার্টি হয় যেটা লিজ দেওয়া দরকার হয়, অথবা অ্যাসেটকে অথবা ইউজুফ্যাক্টরি লিজ দেওয়া দরকার হয়, মানে সাব লিজ দেওয়া হয়, তাহলে এটা লিজ দেওয়া, এটা হলো তার কাজ। এবং হলো ওয়াকফ ল্যান্ড যদি হয় তাহলে এটাকে লিজ দেওয়া, এটা হচ্ছে ওয়াকফের কাজ, অর্থাৎ লিজ করা, লিজিং করা, এটা ইজারা দেওয়া, এটা হলো তার কাজ। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ওয়াকফ প্রপার্টি আইদার ডিরেক্টলি ইন শরিয়া সাংশন মেথড অফ ইনভেস্টমেন্ট থ্রু ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কোন ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে, অথবা কোন ইনভেস্টমেন্ট মেথডকে, শরিয়াতে অ্যাকসেপ্টেড কোন ইনভেস্টমেন্ট মেথডকে ফলো করে সরাসরি সরাসরি নিজে সরাসরি কোনো আহ, করে সরাসরি করতে পারে নিজে, অথবা ইসলামিক কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে ওয়াকফ প্রপার্টিকে ডেভেলপমেন্ট করানো, এটাও সুপারিনটেন্ডেন্টের কাজ। 5 to 4 বলছে ইনক্রিজিং দ্য ওয়াকফ মানি বাই ইনভেস্টিং থ্রু মুদারাবা অর আদার সিমিলার ফর্ম, ওয়াকফ মানিকে বাড়ানো আপনি মুদারাবার মধ্যে দিয়ে, মুদারাবা ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে, অথবা সিমিলার কোনো কাজে প্রসেসের মাধ্যমে, ইনস্ট্রুমেন্টের অনুসরণ করে আপনি ওয়াকফ প্রপার্টির কে বাড়ানো, এটাও সুপারিনটেন্ডেন্টের কাজ। চেঞ্জিং দ্য অপারেশনাল ফর্ম অফ দ্য ওয়াকফ অ্যাসেট উইথ দ্য এইম অফ ম্যাক্সিমাইজিং দ্য বেনিফিট দ্যাট রেজাল্ট টু দ্য ওয়াকফ, তাহলে ওয়াকফ প্রপার্টি অ্যাসেটকে যদি কোনো অপারেশনাল যদি কোনো চেঞ্জ করা লাগে, তাহলে সেটাও করতে পারে, যেন ওয়াকফের যে উদ্দেশ্য সেটাকে ম্যাক্সিমাইজ করা যায়, অর্থাৎ ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট দ্যাট রেজাল্ট টু ওয়াকফ এন্ড ইটস বেনিফিশিয়ারি, এবং এটা বেনিফিশিয়ারিদের জন্য তাদের বেনিফিটের উদ্দেশ্যে ওয়াকফ অ্যাসেটের যদি কোনো পরিবর্তন করা লাগে সেটা সে করবে। দিস মে ইনক্লুড ফর ইনস্টেন্স, যেমন হতে পারে কনভার্টিং এ রেসিডেন্সিয়াল বিল্ডিং, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং একজন একটা আবাসিক ভবনকে আপনার ওয়াকফ করছে, সেটাকে আপনি চেঞ্জ করে ইনটু এ কমার্শিয়াল বিল্ডিং, এটাকে একটা বাণিজ্যিক বিল্ডিং এ রূপান্তরিত করবেন, এটা যেন ম্যাক্সিমাইজিং দ্য বেনিফিট হয়। এন্ড কনস্ট্রাক্টিং বিল্ডিং ফর রেন্ট, আপনি যদি বিল্ডিংটা টিনের ঘর করছে ওয়াকফ, এখন এটাকে বিল্ডিং তৈরি করবেন ফর রেন্ট অন অ্যান এগ্রিকালচারাল, আপনাকে এটা আসলে দৃশ্য হলো আসলে কৃষি জমি, আপনি এটার উপরে একটা বিল্ডিং তৈরি করলেন, প্রোভাইডেড, যে শর্ত হচ্ছে দিস উড স্যাটিসফাই দ্য ডিমান্ড অফ দ্য পিপল, এটা এই যে পরিবর্তনটা এটা আসলে জনগণের কাজে, অথবা জেনারেট মোর ইনকাম, এটা যেন আসলে অনেক বেশি ইনকাম জেনারেট করে, এবং ইজ ডান উইথ দ্য পারমিশন অফ দ্য কনসার্ন অথরিটি, আসলে এটা করতে হবে এই ধরনের ওয়াকফের সাথে সম্পর্কিত যদি কোনো রুলস রেগুলেশন থাকে, সেখানে যদি কারো অনুমতি নেওয়া দরকার, সেটা যেমন বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে ওয়াকফ অ্যাসেটকে এই ধরনের পরিবর্তনে আনতে হলে আদালতের অনুমতি নিতে হয়, তাহলে কনসার্ন অনুমতি নিয়েই তারপরে আপনি ওয়াকফ অ্যাসেটকে এই ধরনের পরিবর্তন করবেন। চেঞ্জিং দ্য অপারেশনাল ফর্ম অফ দ্য ওয়াকফ অ্যাসেট উইথ এইম অফ ম্যাক্সিমাইজিং দ্য বেনিফিট, এটা করতে হবে বেনিফিটটা যেন ম্যাক্সিমাইজ করা যায় সেই উদ্দেশ্যে। Defending the rights of the Waqf, ensuring its sustainability, payment of fees to agent in case of lawsuit filed against the Waqf, and payment of expenses for documentation of the asset and the right of the Waqf. তাহলে এই ধরনের ওয়াকফ অ্যাসেটের রাইট কে ডিফেন্ড করার জন্য, ওয়াকফ অ্যাসেটের পক্ষ থেকে তার রাইট ডিফেন্ড করার জন্য, এটাকে ওয়াকফ অ্যাসেটকে বাঁচিয়ে রাখার জন্য, সাস্টেনেবিলিটিকে ঠিক রাখার জন্য, যদি কোনো এই ধরনের ফি জেনারেট কোনো এজেন্টকে দেয়া লাগে, যেমন হলো ধরেন ইন কেস অফ ল পারসুইট, কোনো আইনগত কারণে, যেমন এই ধরনের কোনো যদি হয়, তাহলে সেগুলো ডিফেন্ড করাও সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব। এই ধরনের ক্ষেত্রে যেমন ওয়াকফ অথবা তার পেমেন্ট অফ এক্সপেন্স অফ ডকুমেন্টেশন যদি দরকার হয়, অ্যাসেটের রাইট অফ ওয়াকফ ঠিক করতে, এগুলোর জন্য যদি দরকার হয়, সেক্ষেত্রে ওয়াকফ অ্যাসেটের রাইটটাকে ডিফেন্ড করার জন্য সুপারিনটেন্ডেন্ট নিজে এই কাজটা করবে, খরচ যা আসে এটা সামাল দিবে সে। সেটেলমেন্ট অফ দ্য ডেট অফ দ্য ওয়াকফ এগেনস্টে যদি কোনো ঋণ হয়, তো ওয়াকফ অ্যাসেট তো আগে বলে আসছে সে একটা আইনি প্রতিষ্ঠান, সে লাইবিলিটি তৈরি করতে পারে এবং তার রিসিভেবল থাকে, যেমন তার লাইবিলিটি থাকে, সুতরাং এই ধরনের কোনো ডেট যদি থাকে, লাইবিলিটি থাকে, সেটা পরিশোধ করা, সেটাও ওয়াকফ সুপারিনটেন্ডেন্টের কাজ। পেমেন্ট অফ দ্য এন্টাইটেলমেন্ট অফ বেনিফিশিয়ারি ওয়াকফ যাদের উদ্দেশ্যে করা হয়েছে, তারা যে অধিকার মাসে মাসে তারা যে চ্যারিটেবল যেটুকু পায়, তাদের পেমেন্টটা দেওয়া, ওইটাও সুপারিনটেন্ডেন্টের কাজ। রিপ্লেসমেন্ট অফ দ্য ওয়াকফ আইদার বাই সেলিং ইট ফর এ ক্যাশ অ্যামাউন্ট এন্ড পারচেজিং এ নিউ অ্যাসেট, যদি ওয়াকফ অ্যাসেটকে রিপ্লেসমেন্ট করা লাগে, ইস্তেবদাল করা লাগে, তাহলে ইস্তেবদাল করবে, রিপ্লেসমেন্ট করবে এবং নতুন একটা কিনবে, এটাও তার দায়িত্ব। অর এক্সচেঞ্জ ইট উইথ এ নিউ অ্যাসেট সাবজেক্ট টু দ্য কন্ডিশন অফ ইস্তেবদাল এক্সচেঞ্জ। 9 নম্বর আইটেমে যেটা বলবে সেটা মেনে
ইস্তেবদাল করবে। সেফগার্ডিং দ্য ওয়াকফ প্রপার্টি এগেইনস্ট করাপশন অর সিজার বাই আদার, অন্য কেউ দখল টখল করে নেবে, এটা থেকে সেফগার্ড করা এটাও সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব। ইউজিং সোলিডারিটি ইন্স্যুরেন্স টু সেফগার্ড দ্য ওয়াকফ অ্যাসেট হোয়েনেভার পসিবল, যদি সম্ভব হয় তাহলে ওয়াকফ অ্যাসেটের এগেইনস্টে ইন্স্যুরেন্স করা এটাও তার দায়িত্ব। প্রিপারেশন অফ দ্য ওয়াকফ অ্যাকাউন্ট অ্যান্ড সাবমিশন অফ স্টেটমেন্টস অ্যান্ড রিপোর্টস অন দেম টু দ্য কনসার্ন অথরিটি, ওয়াকফ অ্যাসেটের রক্ষণাবেক্ষণ ঠিকমতো করার জন্য, তার আয় ইনকাম সবকিছু দেখার জন্য তার যে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা দরকার হয় সেগুলো করা সেটাও সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব। গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে এগুলো সুপারিনটেন্ডেন্টের কাজ কি, এটা থেকে তিনটা কাজ উঠে দিয়ে একটা বাহিরে দিয়ে বলতে পারে যে কোনটা কাজ না। এখন দেখবো আমরা সুপারিনটেন্ডেন্ট কি করতে পারবে না, হোয়াট শ্যাল নট বি ডান বাই দ্য ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট। সুপারিনটেন্ডেন্ট তো অনেক কিছু করতে পারে দেখলাম, এখন হলো সুপারিনটেন্ডেন্ট কি কি কাজ করতে পারবে না। দ্য ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট শ্যাল নট ডু দ্য ফলোইং, নিচের কাজগুলো সে করতে পারবে। নেগলেক্টিং দ্য কন্ডিশন অফ দ্য ওয়াকিফ, ওয়াকিফ যেসব শর্ত আরোপ করে সেগুলোকে নেগলেক্ট করা যাবে না। একটু কাইন্ডলি একটু সাউন্ড কি চলে গেল নাকি? না আসি পানি শুনতেছেন? ও একটু পানি খেলাম। আচ্ছা ঠিক আছে, আমিও একটু পানি খাই নি। ওকে জি, তো নেগলেক্ট দ্য কন্ডিশন অফ দ্য ওয়াকিফ, ওয়াকিফের কোন শর্তকে নেগলেক্ট করা যাবে না। লিজিং দ্য ওয়াকিফ যদি কোনো অবৈধ শর্ত দেয় সেটা তো স্পন্টেনিয়াসলি সেটা বাতিল হয়ে যাবে, কিন্তু যেসব শর্ত গ্রহণযোগ্য সেটাকে নেগলেক্ট করা যাবে না। লিজিং দ্য ওয়াকফ টু হিমসেলফ, আপনি লিজ দিতে পারবেন তবে নিজের কাছে লিজ দিয়ে দিলেন সেটা হবে না। অথবা আপনার কোনো ডিপেন্ডেন্ট সনের উপরে আপনি দিলেন তাহলে হবে না। ইফ সাচ লিজিং ইজ এট মোর দেন দ্য নর্মাল রেন্ট, একবারে ধরেন এই ধরনের লিজ দিছেন আপনি নর্মাল রেন্ট থেকে বেশি দামে বেশি দিয়ে দিচ্ছেন আপনার নিজের কাছে, সেটা হবে না। নিজের কাছে লিজ দেওয়া যাবে না, অন্যের কাছে লিজ দিবেন। এখন নিজের কাছে বেশি দামে দিচ্ছে এটা বললেন, আপনি যুক্তি তৈরি করলেন যে অন্য দেবে হলো ভাড়া 50 টাকা, আমি দিচ্ছি 75 টাকা, আমার কাছে দিবেন না কেন, এটা কোনো যুক্তি না, শরিয়া এটা নিষেধ। যে নিজের কাছে লিজ প্রপার্টি মোতাওয়াল্লি নিজের সুপারিনটেন্ডেন্ট নিজের কাছে লিজ দিতে পারবে না, অথবা তার ডিপেন্ডেন্ট সনের কাছে দিতে পারবে না। এক্সেপ্ট থ্রু জুডিশিয়ারি, দিতে হলে আপনার জন্য নিজের লিজ দিতে হলে আদালতের মাধ্যমে হয়ে আসতে হবে। হি শুড নট অলসো লিজ দ্য ওয়াকফ টু ওয়ান অফ হিজ ডিরেক্ট রিলেটিভস, সরাসরি নিজের রিলেটিভ যারা উসুল নিজের বাপ মা অথবা পুরুষ অথবা নিজের ছেলে মেয়ে এদের কাছেও দেওয়া যাবে না। অর টু হিজ স্পাউস, নিজের বউয়ের কাছেও আপনি লিজ দিতে পারবেন না। ফর লেস দেন দ্য নর্মাল রেন্ট অফ সিমিলার প্রপার্টি, এই ধরনের প্রপার্টি লিজ দেওয়ার ক্ষেত্রে কম মূল্যে এই ধরনের লোকদের কাছে দিতে পারবে না। বেশি দামে হলে ঠিক আছে কোনো সমস্যা নাই, তো কম হলে দিতে পারবে না। ইন দিস কেস মাইনর ইনজাস্টিস ইজ নট ফরগিভেন অলদো ইট ইজ ফরগিভেবল ইন লিজিং টু নন রিলেটিভস। হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো কোনো গাবান মাইনর কোনো যদি ইনজাস্টিস হয় সেটাও ফরগিভেবল হবে না, অর্থাৎ নিজের কাছে কোনোভাবেই দেয়া যাবে না এক্সেপ্ট জুডিশিয়ারি অথবা নিজের ডিপেন্ডেন্ট সন এদের কাছে দেয়া যাবে না জুডিশিয়ারির মাধ্যম ছাড়া। আর নিজের ওয়াইফ, বাবা মা অথবা এমন সন্তান যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট না, আপনার এখন অলরেডি স্বাবলম্বী হয়ে গেছে, এসব সন্তানের ক্ষেত্রে দেওয়া যাবে, তবে সেখানে কোনো মাইনর জাহালাও করা যাবে না। আপনি ডিপেন্ডেন্ট মানে এদের কাছে উসুল এবং ফুরুব তাদের কাছে দিবেন, যে হলো কি তাদের কাছে দেওয়া যাবে না বলছে, তবে কখন এটা ফর লেস দেন দ্য নর্মাল রেট অফ সিমিলার প্রপার্টি, কম মূল্যে দেওয়া যাবে না। আচ্ছা, ইউজিং দ্য ওয়াকফ ইনকাম ফর ইনক্রিজিং দ্য ওয়াক প্রপার্টিজ এক্সেপ্ট হোয়েন দিস ইজ ডান ইন ফুলফিলমেন্ট অফ এ কন্ডিশন স্টিপুলেটেড বাই দ্য ওয়াকিফ, এবং ওয়াকফ ইনকামকে আপনি ইউজ করতে পারবেন না ফর ইনক্রিজিং দ্য ওয়াকফ প্রপার্টি, ইউজিং দ্য ওয়াকফ ইনকাম ফর ইনক্রিজিং দ্য ওয়াকফ প্রপার্টি এক্সেপ্ট হোয়েন দিস ইজ ডান ইন ফুলফিলমেন্ট অফ এ কন্ডিশন স্টিপুলেটেড বাই দ্য, এটা আপনি করতে পারবেন না, কিন্তু যদি আসলে ওয়াকিফের শর্ত দেয়
তাহলে কেবল পারবেন যে আপনি ওয়াকফের যে ইনকাম আসে সেটা দিয়ে ওয়াকফ প্রপার্টি আরো বাড়াইতে পারবেন, না হলে আপনি এটা করতে পারবেন না। মর্টগেজিং দ্য ওয়াকফ অ্যাসেট ফর এ ডেট। জি, একটা ওয়াকফ অ্যাসেটটাকে ডেভেলপ করা, আর একটা হচ্ছে ওয়াকফ ইনকামটাকে আপনি বাড়াইতে চান। ঠিক আছে, ধরতে পারছেন? হ্যাঁ, ম্যানেজিং মর্টগেজিং, এটা খেয়াল করবেন। 534 ইজ একবারে পরীক্ষার জন্য শতভাগ প্রতি বছরই আছে, এটা 100টার মধ্যে একটা প্রশ্ন এটাই। মর্টগেজিং দ্য ওয়াকফ অ্যাসেট ফর এ ডেট টু বি অবটেন ফর দ্য ওয়াকফ অর অর দ্য বেনিফিশিয়ারি। মর্টগেজ করা ওয়াকফ অ্যাসেটকে এমন একটা ঋণের জন্য যে ঋণটা নেওয়া হয় ওয়াকফ অ্যাসেটের জন্য অথবা বেনিফিশিয়ারির জন্য। ওয়াকফ বেনিফিশিয়ারি যারা, তারা বললো যে এটার ইনকাম থেকে আমাদেরকে দিচ্ছেন, এখন আমাদের আসলে এটা আমাদের আব্বা করে গেছে আপনার ওয়াকফ, আমাদের এখন ব্যাংক থেকে লোন নেওয়া দরকার, আমাদের প্রপার্টিতে আমরা একটু এটাকে মর্টগেজ দিই, জিনিস তো শেষ হয়ে যাচ্ছে না, মর্টগেজ না দিচ্ছি। এটা করা, মর্টগেজ মানে তো ঝুঁকিপূর্ণ, এটা করা যাবে না কোনোভাবেই বেনিফিশিয়ারিদের জন্য, অথবা ইটসেলফ ওয়াকফের সুবিধার জন্য, ওয়াকফ অ্যাসেটের সুবিধার জন্য ওয়াকফ অ্যাসেটকে মর্টগেজ দেয়া, এটাকে ঝুঁকিপূর্ণ করা যাবে না। ওয়াকফের জন্য ধরেন আপনি ওয়াকফ অ্যাসেটের পক্ষ থেকে আপনি একটা মার্কেট ওয়াকফ করা আছে, এখন আপনি এটাকে মর্টগেজ করতে চান ব্যাংক থেকে। ওয়াকফ অ্যাসেটের ডেভেলপমেন্টের জন্য আপনি কি করবেন, ব্যাংক থেকে নিচ্ছেন, ইনভেস্টমেন্ট নিয়ে এটা করতেছেন। আপনি বললেন যে ঋণটা শোধ করবে কে, তো ঋণটা শোধ করার জন্য ওয়াকফ অ্যাসেট মানে এই ওয়াকফের জমি ল্যান্ডটুকু, এটাকে আপনি মর্টগেজ করলেন। এখন যদি ঋণ শোধ না হয় তো এটা বিক্রি করে, ওয়াকফ অ্যাসেটটা বিক্রি করে আবার ঋণ শোধ করা লাগবে, তখন এটা ঝুঁকিতে পড়বে না, এটাও করা যাবে না। ফর দ্য ওয়াকফ অথবা বেনিফিশিয়ারি কোনটার জন্যই এদের যে যে ঋণ নেওয়া হয় ওই ঋণের এগেনস্টে ওয়াকফ অ্যাসেটকে মর্টগেজ দেওয়া যাবে না। বুঝা গেছে এখন? ল্যান্ডিং দ্য ওয়াকফ অ্যাসেট অর ইফ। তাজামুল ভাই, জি, তাজামুল ভাই, এইটা তো শতভাগ বলছেন, হোয়াট শ্যাল নট বলছে, তাই না? এটা তো অনেক সময় প্রশ্নে মে নট থাকে। মে শ্যাল হোক, নট, মে হোক, মে নট হোক, শেল নট হোক, সব ফলস। মাস্ট নট, এটা কোনোভাবে করা যাবে না। ওয়াকফ মানে সুপারিনটেন্ডেন্ট মাস্ট নট মর্টগেজ দ্য ওয়াকফ অ্যাসেট ফর দ্য বেনিফিশিয়ারিজ। বেনিফিশিয়ারিদের জন্য হোক অথবা ওয়াকফের জন্য হোক, ওয়াকফ অ্যাসেটকে কোনোভাবেই মর্টগেজ করা যাবে না। তাহলে তো মানে মাস্ট নট যদি বলে তাহলে কি হবে বলছেন? মাস্ট নট কারেক্ট, আর সব হলো ফলস। বাকি সব ফলস। হ্যাঁ, মাস্ট নট। ল্যান্ডিং দা ওয়াকফ অ্যাসেট, ওয়াকফ অ্যাসেটকে ল্যান্ড করা, আপনি হাওলা টাওলা দিলেন, সেটা হবে না, করা যাবে না। ইফ হি ডাজ সো, যদি তিনি এরকম করেন, তাহলে দ্য বরোয়ার হ্যাজ টু পে দ্য নর্মাল রেন্ট ফর সিমিলার অ্যাসেট। আপনি ওয়াকফ করছে একটা মেশিন, এটাকে আপনি এখন কদিন একজনের হাওলাত দিলেন, এটা হবে না, বরং এই মেশিনের জন্য এই সময় 3 দিনের জন্য দিচ্ছেন, 3 দিনে যে পরিমাণ ভাড়া হয় এটা তাকে পরিশোধ জমা দিতে হবে। Borrowing for the Waqf except in fulfillment of a condition stipulated by the Waqif or on permission of the legal authorities and in case of necessity। বলছে যে ওয়াকফ অ্যাসেটের জন্য কারো থেকে কোনো জিনিস হাওলাত করে নিয়ে আসতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন। এটা পারবেন না, কারো থেকে কোনো ওয়াকফ অ্যাসেটের বেনিফিটের জন্য কারো থেকে কোনো জিনিস হাওলাত করে নিয়ে বরোইং করবেন, সেটা হবে না। তবে হবে এক্সেপ্ট ইন ফুলফিলমেন্ট অফ কন্ডিশন, যদি এরকম কোনো কন্ডিশন দেয়, ওয়াকিফ যদি কোনো কন্ডিশন দেয় তাহলে পারবেন, অথবা তার অনুমতি নিয়ে, অথবা কোনো লিগ্যাল অথরিটির অনুমতি নিয়েই কেবল ওয়াকফ অ্যাসেটের জন্য অন্য জায়গা থেকে বড় করা যাবে, করে নিয়ে আসতে পারবেন। অর ইন কেস অফ নেসেসিটি, অথবা যদি এরকম কোনো প্রয়োজন দেখা দেয়, তাহলে ইন বরোয়িং ফর দ্য ওয়াকফ দ্য ফলোয়িং শুড বি অবজার্ভ। এখন বরোয়িং করতে হলে নিচের দুইটা জিনিস এনশিওর করতে হবে। 1 নাম্বার, এস্টাবলিশিং অফ এ ডেব অব্লিগেশন on the Waqf is permissible through permissible means of borrowing। হাওলাত করার জন্য যে নিয়ম আছে সেই প্রক্রিয়া মেনে ওয়াকফ এস্টেটের জন্য আপনি হাওলাত করতে পারবেন। এস্টাবলিশ অফ ডেব মানে
তার পক্ষ থেকে ঋণ করতে পারবেন, তাকে ঋণই করতে পারবেন। হ্যাঁ, ওয়াকফ অ্যাসেট ঋণী হয়ে যাবে তখন, তার জন্য ডেপ অব্লিগেশন করতে পারবেন। অর ডেপার্ড পেমেন্ট পার্সেস, অথবা বাকিতে কোনো জিনিস কিনে নিয়ে আসতে পারবেন যেটা পরে ওয়াকফ অ্যাসেট পরিশোধ করবে, অথবা অর এনি আদার পারমিসিবল মোড অফ ফাইন্যান্সিং, অথবা অন্য কোনো ফাইন্যান্সের মোডও আপনি ওয়াকফ অ্যাসেটের জন্য কোনো ক্রেডিট ফ্যাসিলিটি নিয়ে আসতে পারবেন। কিভাবে পারবেন যে সেটা, এস্টাবলিশিং দ্য ডেপ থ্রু এনি অফ দ্য মোড হ্যাজ টু বি ফর দ্য সেক অফ মেইনটেনিং এন্ড ডেভেলপমেন্ট, যদি সেটা মেইনটেনিং এবং ডেভেলপমেন্টের জন্য হয়, অ্যাজ পার এ কন্ডিশন এস্টাবলিশড বাই দ্য ওয়াকিফ, ওয়াকিফ যদি শর্ত দিয়ে থাকে, অথবা অন পারমিশন অফ দ্য লিগ্যাল অথরিটি, অথবা যদি নেসেসারি হয়। একটু তো আগেও বলছে, এখনো আবার বললো, তারপরে অংশ দেখেন, ইন এস্টাবলিশিং এ ডেপ ডিউ কনসিডারেশন শ্যাল অলসো বি গিভেন টু দ্য এবিলিটি অফ দ্য ওয়াকফ টু বিয়ার সাচ ডেপ এন্ড সাফিসিয়েন্সি অফ ইটস ইনকাম ফর রিপেমেন্ট। এই ক্ষেত্রে নজর দিতে হবে, বলছে বিবেচনা নিতে হবে যে এই ধরনের ঋণ বহন করার সক্ষমতা আছে কিনা এটার উপরে। In establishing the debt, due consideration shall be given to the ability of the ওয়াকফ, ওয়াকফের এই ক্ষমতা আছে কিনা, ওয়াকফ স্টেটের এই ক্ষমতা আছে কিনা যে আসলে এই ধরনের ঋণ টু বিয়ার সাচ ডেপ, এন্ড সাফিসিয়েন্সি আছে কিনা ইটস ইনকাম ফর রিপেমেন্ট, আসলে ইনকাম এই ওয়াকফ অ্যাসেটের সাফিসিয়েন্ট ইনকাম সাফিসিয়েন্ট কিনা যে আসলে এই ঋণ সে পরিশোধ করতে পারবে, এটা বিবেচনা নিতে হবে। These restricted forms of establishing debt obligation on the work don't include the case when the work superintendent pay a certain amount of money from his own source for an interest which concern the work. ওয়াকফের কোনো ইন্টারেস্টকে নিশ্চিত করার জন্য ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট যদি নিজের পকেট থেকে খরচ করে, তাহলে এই যে রেস্ট্রিকশন, দিস রেস্ট্রিকশন ফর্মস অফ এস্টাবলিশিং ডেট অব্লিগেশন, এটার মধ্যে এটা আর পড়বে না। আপনি নিজের পকেট থেকে সুপারিনটেন্ডেন্ট, আপনি নিজের পকেট থেকে খরচ করছেন, খরচ করে পরে এটাকে আপনি ড্যাব হিসেবে দেখাবেন, সেটা আর হবে না। আপনি নিজের পকেট থেকে খরচ করছেন, এটা করছেন, এটাই ওয়াকিফের একটা এটা হলো সুপারিনটেন্ডেন্টের আলাদা একটা দায়িত্ব। তিনি যেহেতু এটা করছেন, সুতরাং এটাকে আর এখন ড্যাব হিসেবে বিবেচনা হবে না। বলছে এই যে রেস্ট্রিকশনটা দিয়েছে, এটা দ্য রেস্ট্রিক্টেড ফর্মস অফ এস্টাবলিশিং ডেট অব্লিগেশন অন দা ওয়াকফের ক্ষেত্রে এই যে রেস্ট্রিকশন দিয়েছে, যে আগে ওয়াকিফ বলছে কিনা, অথবা কনসার্ন অথরিটির অনুমতি আছে কিনা, নাকি প্রয়োজন দেখা দিছে, এই প্রেক্ষিতে সে যেটা করলো, এই ক্ষেত্রে যে আমরা বিবেচনা নিতে বলছে যে ওয়াকফ অ্যাসেটের ইনকাম এরকম কিনা, সাফিসিয়েন্ট আছে কিনা যে এটা সে পরিশোধ করতে পারে অথবা বিয়ার করতে পারে, এই বিবেচনাটা তার তখন আর দরকার নাই, যেহেতু উনি নিজের পকেট থেকে করতেছেন, সুতরাং এই রেস্ট্রিকশনের আওতায় এটার পড়বে না। ঠিক আছে, এটার অথরিটির অনুমতি লাগবে না, এটা আগে থেকে সে বলা লাগবে না, নিজের পকেটে দিতে পারলে ঠিক আছে, আপনি দিয়েছেন, এখানে আর এই রেস্ট্রিকশনটা দেখা দরকার নাই। And the Waqf has sufficient income to be resorted for the settlement of such debt. কোথায় আসলাম এটা? Certain amount of money from his own sources for an interest which concern the Waqf, and the Waqf has sufficient income to be resorted to the settlement of debt. তাহলে এই ধরনের পকেট থেকে যেহেতু দিয়ে দিছে সে, পরে যেহেতু এটা সে রিইম্বার্স করবে নিজে থেকে, সুতরাং নিজের পকেট দিয়ে দিলে এটার ক্ষেত্রে ওই যে রেস্ট্রিকশন যে তিনটা বলছে দেখার জন্য, সেটা এক্ষেত্রে আর প্রয়োগ হবে না। এটা কি বোঝা গেছে 5361টা? এটা সামারিটা যদি একটু বলতেন একবার। সামারিটা লাস্টের হচ্ছে প্যারাটা এই, বুঝতে পারিনি। আচ্ছা সামারিটা হচ্ছে এই, আপনি যখন কারো থেকে বড় করবেন ওয়াকফ ইন্টারেস্টের জন্য, তখন তিনটা জিনিস দেখবেন। এক নাম্বার হচ্ছে ওয়াকিফ কোনো এরকম বড় করার জন্য বলছে কিনা। দুই নাম্বারে দেখবেন যে কনসার্ন পার্টি, আদালত অথবা কোনো অথরিটি, তাদের অনুমতি আছে কিনা। তিন নাম্বার হলো আসলে এটা এক্স্যাক্টলি প্রয়োজন কিনা, না শুধু শুধু আপনি বড় করতেছেন। যদি এই তিন জিনিসে কাভার করে তাহলে বড় করতে পারবেন, নাহলে করতে পারবেন না। তবে এই যে রেস্ট্রিকশনটা দিচ্ছে যে বড় করতে হলে তিনটার যে কোনো একটা লাগবে, সেটা প্রযোজ্য হবে না ওই ক্ষেত্রে যেখানে ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট নিজের পকেট থেকে টাকা দিয়ে সে এটা হাওলাত দিল, পরে সে ইনকাম থেকে নিয়ে এটা অ্যাডজাস্ট করলো, সেক্ষেত্রে আপনার এটা লাগবে না। এখন বোঝা গেছে? মাসুম ভাই বুঝতে পারছেন এখন? কি এখন বুঝতে পারছি। ডেট হয়ে থাকবে সে যখন পরে পারলে কখনো সে
নিতে পারলো, না হলে সে বেনিভোলেন্ট দিছে, এটা ধরা হবে। আচ্ছা, কেসেস হুইচ জাস্টিফাই বরোয়িং ফর, এটা এখানে একটু বলছে, এটা খেয়াল করলে বুঝবে, একটু লম্বা তো এই কারণে। দ্য রেস্ট্রিকশন ফর্ম অফ এস্টাবলিশিং ডেব অব্লিগেশন অন দ্য ওয়াকফ ডোন্ট include the cases when the Wakf superintendent pay a certain amount of money from his own source for an interest which concern the Wakf, and the Wakf has sufficient income to be resorted for the settlement of such debt. এটা এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটা যদি তার ইনসাফিসিয়েন্ট হয় তাহলে কি ও নিজের পকেটে দিছে, তাহলে সে ধরা হবে যেহেতু এটা শরিয়ার মধ্যে পড়তেছে যে তিনি কাফালা এবং হলো এটা মানে কি বলবো, এটা কাফালা উইথ থার্ড পার্টি, যে কাফালা হয় না, যে আমি নিজের পক্ষ থেকে বেনিভোলেন্ট নিজে দিলাম, তাহলে ধরা যায় সে আর এটা পরিশোধ করতে পারলো না আর কি। যদি এরকম কিছু হয় তাহলে তার উপরে চলে গেল, এটা ওয়াকফ অ্যাসেটটা ঋণী থাকলো আর কি। Cases which justify borrowing for the Wakf when borrowing is not sanctioned by a condition stipulated by the Wakif, ওই সকল ক্ষেত্রগুলো, প্রেক্ষিতগুলো যেখানে বরোয়িংটা জাস্টিফাই হয়, হুইচ জাস্টিফাই বরোয়িং ফর ওয়াকফের জন্য বরোয়িংটা যৌক্তিক হয়, অথচ when borrowing is not sanctioned by a condition stipulated by the ওয়াকিফ, ওয়াকিফের কোনো শর্ত দ্বারা এ ধরনের বরোয়িংটা অনুমোদিত হয় নাই, কিন্তু বরোয়িং করা খুবই মানে যৌক্তিক হয়ে ওঠে। সেটা কি? এক হচ্ছে নিড ফর, মানে ওয়াকিফ আপনি বড় করার জন্য কন্ডিশন দিয়ে নাই, সে বলে নাই, কিন্তু এরপরও বরোয়িং করা খুব যৌক্তিক, এই ক্ষেত্রেও বরোয়িং করা লাগবে। আগে তো একটা বলছে, দ্বিতীয়টা কোথায় কোথায় বরোয়িংটা করাই লাগে, এটা এসে বলছে নিড ফর মেনটেনেন্স অর নেসেসারি ডেভেলপমেন্ট অফ দ্য ওয়াকফ এন্ড অ্যাবসেন্স অফ সাফিসিয়েন্ট ওয়াকফ ইনকাম ফর দ্যাট। এখন যদি কোনো মেনটেনেন্স করার জন্য, যদি মেনটেনেন্স করা যাচ্ছে না, অথবা একটা নেসেসারি ডেভেলপমেন্ট করা যাচ্ছে না, এবং সাফিসিয়েন্ট কোনো ফান্ডও নাই, ইনকামও নাই, তাহলে তো আসলে বড় করা লাগবেই। এই ক্ষেত্রে একটা যৌক্তিকতা লাভ করবে। দ্বিতীয়, পেমেন্ট অফ ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট ইফ এনি হোয়েন দ্য ওয়াকফ ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট মানি। এখন কোথাও যদি আপনার ওয়াকফ অ্যাসেটের কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট থাকে, যে সে কোথাও থেকে ঋণ করছে অথবা কোনো তার কোনো লাইবিলিটি আছে, সেটা পরিশোধ করার বিষয় আছে, তাহলে ফাইন্যান্সিয়াল কমিটমেন্টটাকে পরিশোধ করার জন্য বড় করতে পারবে। inability to pay the wage of the employees working in the ওয়াকফ, ওয়াকফের জন্য কাজ করে এরকম এমপ্লয়ি, ওয়াকফ অ্যাসেট যাদেরকে নিয়োগ দিয়েছে কাজ করার জন্য, তারা এমপ্লয়ীদের বেতন দেওয়ার জন্য যদি সক্ষমতা না থাকে, তখন তো বড় করা লাগবে। অথবা অর দোজ হু সার্ভ ইটস পারপাস, অথবা পারপাস সার্ভ করে তাদের জন্য, এমপ্লয়ীদের জন্য যদি ওয়েজ দেওয়া লাগে, এনেবল হয়, তাহলে এন্ড pair from and endangering the benefit of the work, ওয়াকফের বেনিফিট যদি কোনো ধরনের বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে এই ধরনের ভয় আশঙ্কা হয়, তাহলেও বড় করে ওয়াকফ অ্যাসেটকে সংরক্ষণ করার জন্য তার এমপ্লয়ীদের দেওয়ার জন্য এটা বরোয়িং করা যাবে। borrowing should not be for the sake of, এটা পরীক্ষা আসে, খেয়াল করবেন, borrowing should not be for the sake of spending on the beneficiary of the work, ওয়াকফের যারা বেনিফিশিয়ারি তাদেরকে যে আপনি চ্যারিটি করতে বলছিল, সেটা করার জন্য আপনি কিছু হাওলাত করে নিয়ে আসেন, সেটা হবে না। borrowing should not be for the sake of the spending on the beneficiary of the work, ওয়াকফ বেনিফিশিয়ারিদেরকে দেওয়ার জন্য বড় করে নিয়ে আসবেন, ইনকাম থেকে হচ্ছে না, আপনি বরং করে নিয়ে আসলে সেটা জায়েজ হবে না। spending the excess income of the Wakf of a mosque, ভাই এখানে একটা কোশ্চেন ছিল, জি, বড় করতে করতে যদি পরে আর বড়োইংটা যদি রিপেমেন্ট না দিতে পারে, তখন কি ওয়াকফ প্রপার্টি তো বিক্রি করা কি সুযোগ আছে? মানে এটা কিভাবে, যদি তারা ওইভাবে সক্ষম না হয় যে প্রপার্টি বড়োইংটা ফেরত দেওয়ার জন্য, তখন কিভাবে এটা সেটেলমেন্ট হবে? এখন বরোইংটা এই লেভেলে যাবে না কখনোই, যে আপনি এটা আগে প্রথমে বলছে যে এটা তার সাফিসিয়েন্সি আছে কিনা দেখার জন্য, তাহলে যদি সে এটা বহন করার অক্ষমতায় হয়, এই যে এই জায়গাটা বলছে, খেয়াল করবেন, এই যে shall not be given to the ability to the Wakf to bear such debt, এই ধরনের ঋণ যদি সে বহন করার সক্ষমতা না থাকে, তাহলে তো করবেন না। এটার ক্ষেত্রে কনসিডারেশন দিতে বলছে। যদি কোনো কারণে এরকম এরপরও সিচুয়েশন তৈরি হয়, তাহলে তো এটা আদালত, এটা যে ওয়াকফ অথরিটি আছে তারা দেখবে যে এটা কোন সিচুয়েশন আছে, ইস্তেবদাল অথবা কোন পর্যায়ে আছে, সেটা করা লাগবে। এরকম তো হইতেই পারে আনএক্সপেক্টেডলি, যদি কোনো ঋণ এরকম হয়ে গেল পরে এটা
ক্লাসিফাইড হয়ে গেলো আরো অনেক বেশি, এরকম হয়ে গেল যে ওয়াকফ অ্যাসেট তার লাইবিলিটি অ্যাসেট থেকে বেশি, তাহলে তো এরকম সিচুয়েশনে পড়তে পারে। তো কোথায় আসলাম আমরা? স্পেন্ডিং দ্য এক্সেস ইনকাম অফ দ্য ওয়াকফ অফ এ মস্ক। একটা মসজিদের ওয়াকফ ইনকাম যদি বেশি হয়, তাহলে একটা মসজিদের যে পরিমাণ ইনকাম ওয়াকফ করা অ্যাসেট থেকে যে ইনকাম আসে, এটা মসজিদের লাগে না, তাহলে বাকি অংশ অ্যাক্সেস গুলো কি করবে? ইন প্রিন্সিপাল দ্য ইনকাম অফ দ্য ওয়াকফ অফ এ স্পেসিফিক মস্ক ইজ টু বি স্পেন্ড অন ইটস ওন ইন্টারেস্ট। স্বাভাবিকভাবে মূল নিয়ম হচ্ছে যে একটা ইনকাম ওয়াকফ অ্যাসেট, তার যে ইনকাম, এটা যে মসজিদের জন্য ইনকাম করা হয়েছে সেই মসজিদেই আপনি ব্যয় করবেন। তবে ইফ দেয়ার ইজ স্টিল অ্যান এক্সেস অ্যামাউন্ট অফ ইনকাম, যদি এক্সেস থাকে তাহলে কি করবে? হুইচ হ্যাজ নট বিন স্পেন্ট, যেটা আসলে এখানে আর করা যাচ্ছে না, ব্যয় করা যাচ্ছে না, তাহলে ইট ইজ পারমিসিবল টু ট্রান্সফার সাচ অ্যামাউন্ট টু অ্যানাদার মস্ক। এটা অন্য মসজিদে ট্রান্সফার করা যাবে। দ্যাট ডাজ নট হ্যাভ এনাফ ইনকাম, যেটা যে মসজিদে আসলে এনাফ ইনকাম নাই টু কাভার ইটস এক্সপেন্স এন্ড দ্য কস্ট অফ ইটস মেইনটেনেন্স এন্ড রিনোভেশন। তাহলে এক মসজিদের ইনকাম, ওয়াকফ অ্যাসেট থেকে যে ইনকাম, সেটা অন্য মসজিদে ট্রান্সফার করা যাবে। 5.5 জুডিশিয়াল সুপারভিশন অফ অ্যান্ড ওয়াকফ ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা বলছে হলো আদালতও একজন সুপারভিশন করে ওয়াকফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আদালতের যে সুপারভিশন সে বিষয়ে বলছে, বাই ভার্চু অফ পাবলিক গার্ডিয়ানশিপ, আদালত যেহেতু জনগণের অভিভাবক, এই কারণে যা জুডিশিয়ারি হ্যাজ দ্য অথরিটি অফ ওভারসিং দ্য সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য ওয়াকফ ইটসেলফ, তার উপরে এই ধরনের দায়বদ্ধতা এবং প্রিজার্ভেশন অফ ইটস অ্যাসেট এন্ড ডেভেলপমেন্ট অফ ইটস সোর্সেস। এটা আদালতের দায়িত্ব ইটসেলফ, আদালতের উপরে আসে জনকল্যাণের জন্য সে এই ধরনের সুপারভিশন, ম্যানেজমেন্ট এবং প্রিজার্ভেশন অফ দ্য অ্যাসেট এবং এটা ডেভেলপমেন্ট, এগুলো সে দেখাশোনা করবে। দ্য জুডিশিয়ারি has also the right of investigating the overall status of the ওয়াকফ, ওয়াকফের পুরা বিষয়ে ইনভেস্টিগেট করা, এটা তার একটা অধিকার আছে। লুকিং ইনটু এনি কমপ্লায়েন্ট রেজড এগেইনস্ট দ্য ওয়াকফ, ওয়াকফ সোসাইটির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেটার তিনি বিবেচনা নিতে পারেন, এটাকে লুক ওভার করতে পারেন। অর এনি আদার পার্টি, অন্য কারো ওয়াকফ সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে অথবা অন্য কোনো পার্টি অথবা সাবজেক্ট ইন দ্য ওয়াকফ সুপারিনটেন্ডেন্ট টু ডিসিপ্লিনারি অ্যাকশন, এই ধরনের কোনো কিছু থাকে, তাহলে সেটা সেই অভিযোগকে তিনি আমলে নিয়ে পুরো বিষয়টাকে তিনি ইনভেস্টিগেট করার এখতিয়ার রাখেন। আচ্ছা, কন্ট্রোল অন লিজ অফ দ্য ওয়াকফ অ্যাসেট। লিজ অ্যাসেট যদি ওয়াকফ অ্যাসেট যদি লিজ দেয়, তার কিছু বিধিবিধান আছে কিভাবে এটাকে তাওয়ারি করা যায়। সেটা ইন প্রিন্সিপাল a long period of leasing should not be the normal practice for ওয়াকফ অ্যাসেট। ওয়াকফ অ্যাসেটের ক্ষেত্রে দীর্ঘকালীন সময় ধরে কারো একজনের কাছে এটাকে আপনি লিজ দিয়ে রাখলেন, এটা ওয়াকফের ক্ষেত্রে এটা কাম্য না। ওয়াকফের ক্ষেত্রে ওয়াকফ অ্যাসেটকে লিজ দেওয়ার ক্ষেত্রে কারো একজনের কাছে দীর্ঘদিন ধরে লং পিরিয়ড লিজ দেওয়া এটা কাম্য না, কারণ এটার মধ্যে দিয়ে দখলদারিত্ব তৈরি হতে পারে। এক্সেপ্ট ফর অবভিয়াস ইন্টারেস্ট, হ্যাঁ যদি একবারে খুব প্রয়োজন হয় তাহলে ভিন্ন কথা। এন্ড প্রোভাইড, তবে শর্ত হচ্ছে দ্যাট এ ভেরিয়েবল রেন্ট লিঙ্ক টু অ্যান একুরেট অ্যান্ড ওয়েল নোন ইন্ডেক্স ইজ গোয়িং টু বি শর্ট। এক্ষেত্রে আপনি একটা ভেরিয়েবল ইজারাটা রেন্টটা ভেরিয়েবল করবেন ইন্ডেক্সের সাথে কানেক্ট করে, একুরেট একটা ইন্ডেক্সের সাথে কানেক্ট করে, এটা তো আমরা দেখছি আগে। দ্য নর্মাল রেন্ট ফর অফ সিমিলার প্রপার্টি অ্যাজ এ কন্ডিশন। এখন একটা ওয়াকফ অ্যাসেটকে বাড়া দিলেন যে এই ওয়াকফ অ্যাসেটের বাড়া হবে এরকম একটা সেম প্রপার্টির বাড়া কত সেই অনুযায়ী এটাকে শর্ত করলেন, তাহলে সেক্ষেত্রে ওয়াকফ অ্যাসেট অর ইউজুফ্রাক্ট শুড নট বি লিজ এট লেস দেন দ্য রেন্ট অফ সিমিলার প্রপার্টি। ওয়াকফ অ্যাসেটকে কখনো তার সম জাতীয় সম মানসম্পন্ন প্রপার্টির যে বাড়া তার নিচে বাড়া দিতে পারবেন না। When leasing at a lower rent is inevitable, it should be considered in view of the actual necessity. এখন যদি কমে দিতে হয় কোনো অপরিহার্য কারণে, তাহলে এটাকে বাস্তবে যে অপরিহার্য একটা কারণ সেটাকে বিবেচনা নিতে হবে, এবং সেক্ষেত্রে হ্যান্স এক্সেসিভ ইনজাস্টিস, এটা যেন গাবান ক্যান বি অ্যাকসেপ্টেড। সেক্ষেত্রে গাবান যদি হয় যে আসলে প্রাইস রেন্টটা আসলে সেটেলমেন্টে একটা এক ধরনের জাহালা হচ্ছে, একটা গাবান হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, সেটাকে এক্সেসিভ ইনজাস্টিস, সেক্ষেত্রে অ্যাভয়েডেবল, এটা গ্রহণযোগ্য হবে। এটাকে ওই এক্সেসিভ গারারটাকে গাবানটাকে তখন কারণে চুক্তিটা বাতিল হবে না। ইফ দেয়ার হ্যাপেন টু বি এ নিউ টেনেন্ট হু ক্যান পে দ্য রেন্ট অফ সিমিলার প্রপার্টি, এখন দেখতে হবে যে এই প্রপার্টির জন্য আপনি নতুন একজন লোকের কাছে এটা ভাড়া দিচ্ছেন, সে 20,000 টাকা ভাড়া দিচ্ছে। এখন আসলে এটা তো দুর্বল হয়ে গেছে ওয়াকফ বোর্ডে এসেই, এখন আপনি দেখতে হবে প্রথমে যে আসলে নিউ টেনেন্ট পাওয়া যায় কিনা যে সেম ভাড়া দিবে। ইফ
there happen to be a new tenant who can pay the rent of similar property, the Wakf superintendent has the right to terminate the previous contract. তাহলে পূর্বের যে ভাড়াটি আছে সে যদি এখন কম দিতে চায় তাহলে তাকে তার সাথে চুক্তি বাতিল করে দেওয়া যাবে, আনলেস যদি না the old tenant accept the rent increment। যদি এখন ওল্ড টেনেন্ট বলে যে না ঠিক আছে, যেহেতু আপনি এখনো লোকজন নতুন ভাড়াটিয়া পাচ্ছেন এই প্রপার্টি, ঠিক আছে আমি থাকলাম, যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে থাকবে, আর না হলে না হলে আপনি নতুন টেনেন্টের কাছে ভাড়া দিবেন। সে যদি ইনক্রিমেন্টকে ভাড়া বাড়ানোকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো সে আসলো থাকলো, না হলে নতুন টেনেন্টের কাছে ভাড়া দিবেন। ইফ দ্য নর্মাল রেন্ট ফর দ্য ওয়াকফ ইন পোর্শন হ্যাজ রেজেন বিকজ অফ ডেভেলপিং দ্য ওয়াকফ, যদি ওয়াকফ প্রপার্টি ডেভেলপমেন্ট করার কারণে যদি ভাড়া বাড়ায় and constructing a new building on it at the cost of the ওয়াকফ, এখন ওয়াকফের কষ্টে যদি আপনি নতুন বিল্ডিং তৈরি করেন দেন the tenant is obliged to accept rent increment, তাহলে ভাড়াটিয়া যে আছে সে এটা যে ভাড়া বাড়ছে এটাকে তার উচিত যে আসলে সে বাধ্য রেন্ট ইনক্রিমেন্ট কে অ্যাকসেপ্ট করতে। ইফ ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং ইজ ডান এট দ্য কস্ট অফ টেনেন্ট, এখন যদি টেনেন্টের ভাড়াটিয়া যে ছিল তার খরচে যদি আপনি ডেভেলপমেন্ট করে থাকেন তাহলে হি ইজ নট বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য রেন্ট ইনক্রিমেন্ট। এখন ভাড়া বাড়ছে এটার জন্য আপনি তাকে বাধ্য করতে পারবেন না। এটা আসলে লং টাইম ধরে যদি কাউকে ভাড়া দেয় এই ধরনের ক্ষেত্রে কোনো দেশে হয়তো নিয়ম আছে, এই কারণে এটা বলছে। সাম পারমিসিবল ফর্ম অফ ওয়াকফ লিজিং, লিজ ওয়াকফ করার জন্য কিছু পারমিসিবল ফর্ম আছে। সাইনিং এ লিজ কন্ট্রাক্ট উইথ দ্য এইম অফ কিপিং দ্য ওয়াকফ ল্যান্ড in the hands of the tenant as long as he pay the normal rent for similar property at it changes according to circumstance. The type of contract is known as hikir and is subject to the following condition। এটা খেয়াল করবেন, এটা পরীক্ষা আসে। সাইনিং এ লিজ কন্ট্রাক্ট, একটা লিজ কন্ট্রাক্ট সাইন করা উইথ দ্য এইম অফ কিপিং দ্য ওয়াকফ ল্যান্ড ইন দ্য হ্যান্ড অফ দ্য টেনেন্ট, ভাড়াটিয়ার হাতে ওয়াকফ ল্যান্ডটা থেকে যাবে। অ্যাজ হি পেজ দ্য নর্মাল, সে নিয়মিত যে ভাড়া নর্মাল যে স্বাভাবিক যে ভাড়া এটা এই ধরনের প্রপার্টির জন্য নর্মাল যে ভাড়া এটা সে যতদিন পর্যন্ত পরিশোধ করে, অ্যাজ ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু সার্কামস্টেন্স, এবং এটা বিভিন্ন পরিস্থিতি এটা চেঞ্জ হবে, এরকম শর্তে একজনের সাথে আপনি লিজ কন্ট্রাক্ট করতে পারবেন যে তার হাতে এটা থেকে যাবে। দিস টাইপ, এবং এটার অর্থ হলেই যে আসলে তার কাছে অনেকদিন ধরে আপনার প্রপার্টিটা থাকবে এবং তার খরচে সে আপনার এটাকে পরিবর্তন করবে, সে এটাকে ডেভেলপমেন্ট করবে। সাইনিং এ লিজ কন্ট্রাক্ট উইথ দ্য এইম অফ কিপিং দ্য ওয়াকফ ল্যান্ড ইন দ্য হ্যান্ড অফ দ্য টেনেন্ট as long as he pay the normal rent for similar property as it changes according to circumstance. This type of contract is known as hikir। এই ধরনের অনেকদিন ধরে যে একটা জিনিস তার কাছে আটকায় রাখা, হিকির মানে আটকায় তার কাছে, এটাকে হিকির বলে। and is subject to following condition, এই ক্ষেত্রে বিধান হবে নিচের গুলো কি কি। the ওয়াকফ has no income to be used for its development, আসলে ওয়াকফের কোনো ইনকাম নাই যে এটা দিয়ে ডেভেলপমেন্ট করবে, তাহলে তাকে দিবেন সে ডেভেলপমেন্ট করবে। সার্কামস্টেন্স যেহেতু চেঞ্জ হচ্ছে ভাড়াও চেঞ্জ হবে, তাহলে দীর্ঘদিন থেকে একজন কারো কাছে রাখা যায়, লিজ দিয়ে এভাবে রাখা যায়। দেয়ার ইজ নো পার্সন হু ইজ উইলিং টু হ্যাভ ফিক্সড টার্ম রেন্ট এন্ড মেক অ্যাডভান্স পেমেন্ট সো এজ টু স্পেন্ড অন ডেভেলপমেন্ট অফ দ্য ওয়াকফ। এখন এরকম কোনো ভাড়াটিও পাচ্ছেন না যিনি একটা ফিক্সড টার্ম রেন্ট দিবে, যে সবসময় একই ভাড়া দিবে এবং সে কিছু অ্যাডভান্সও দিবে যেটা দিয়ে ওয়াকফ ল্যান্ডকে ডেভেলপমেন্ট করা যায়, ওয়াকফ অ্যাসেটকে ডেভেলপমেন্ট করা যায়। এই ধরনের যদি লোকজন না পাওয়া যায় তাহলে ভাড়াটিয়ার কাছে এটা দীর্ঘদিন ভাড়া দিয়ে রাখবেন এবং সে ডেভেলপমেন্ট করবে, ওইটা তার এটা ফিক্সড ধীরে ধীরে ওখান থেকে তার লিজের মাধ্যমে শোধ হবে। তৃতীয় হচ্ছে যে আসলে আপনি এই ধরনের ইস্তেবদালও করতে পারছেন না, যে আসলে ওয়াকফ অ্যাসেটটাকে পরিবর্তন করে দিয়ে আরেকটা আপনি করবেন, সেটা করে ইস্তেবদাল অফ দ্য ওয়াকফ ইজ নট পসিবল। ইস্তেবদালও সম্ভব না, ওয়াকফের কোনো ইনকামও না যেটা দিয়ে ডেভেলপমেন্ট করতে পারেন, অথবা কাউকে পাচ্ছেন না যে সে আসলে এই ধরনের আগে অ্যাডভান্স দিয়ে দিবে, সেটা দিয়ে সে ডেভেলপমেন্ট করার সুযোগ করে দিবে, তাহলে ওয়াকফের সেরকম ইনকাম হয়, তাহলে কি করবেন? এই তিনটা যেহেতু নাই কন্ডিশন, তিনটে ফিল হচ্ছে, তাহলে দীর্ঘ দিন থেকে হেকির যে কোনো একজনের কাছে ভাড়া দিয়ে রাখবেন, সে যদি এটাকে চেঞ্জ করে এটাকে ডেভেলপ করে তাহলে তার ভাড়া তার সাথে এটার সাথে অ্যাডজাস্ট হবে, এতে কোনো শরিয়ার সমস্যা নাই। এটাকে বলা হিকির বলে, এটাকে হকুল কারারও বলে। হকুল কারার বলছে, হকুল কারার কি? রাইট টু স্টে, মানে কারার মানে জান্নাত আল কারার, যে আমরা চিরস্থায়ী একটা জান্নাতে থাকবো এটার নাম কারার। হকুল কারার মানে চিরস্থায়ী ভাবে থাকা, অর্থাৎ রাইট টু স্টে, অবস্থান করার, কোনো একটা জায়গা অবস্থান করার অধিকার। তাহলে ওই ভাড়াটিয়া যে দীর্ঘ সময় ধরে এই বাসায় থাকবে, এটার যে অধিকার, এটাকে হকুল কারার বলে। হকুল কারার বলে, এটাকে কারদারও বলে। কারদারটাই পরীক্ষা আসছে, কারদার কোনটা? কারদার মানে হকুল কারার। হকুল কারার রাইট টু স্টে,
এটা হলো হুইচ এ টেনেন্ট ডিজার্ভ হোয়েন, যখন একজন ভাড়াটিয়া ডিজার্ভ করে, হোয়েন হি পে এট দ্য টাইম অফ সাইনিং দ্য লিজ কন্ট্রাক্ট, লিজ কন্ট্রাক্ট সাইন করার সময় যখন সে একটা লামসাম অ্যামাউন্ট পে করে, যেটাকে কারদার বলে, লামসাম অ্যামাউন্টটাকে বলে কারদার। একটা কারদার যখন সে পে করে, যে অগ্রিম, এটা কোনো আফ্রিকান দেশে বা অথবা আর কোনো আরব আফ্রিকানদের একটা পরিভাষা কারদার, আমি দেখছিলাম সুদান বা কোনো নাকি মিশর বা কোনো দেশের পরিভাষা এটা, যে কারদার তারা যখন পে করে, লামসাম পে অ্যামাউন্ট যখন পে করে লিজ কন্ট্রাক্টের সময়, যে ঠিক আছে এই কারদার দিয়ে আপনি ডেভেলপ করেন ফর ডেভেলপমেন্ট অফ দ্য ওয়াকফ অ্যাসেটকে ডেভেলপমেন্ট করার জন্য কারদার দিয়ে লামসাম একটা অ্যামাউন্ট যখন দেয় লিজ কন্ট্রাক্টের সময় লিজি লেজরকে বা ওয়াকফ সুপারিনটেন্ডেন্টকে, তখন এন্ড এ রেন্ট হুইচ ইজ বিলো দ্য রেন্ট অফ সিমিলার প্রপার্টি, এবং সে ভাড়া দেয় যেটা আসলে সিমিলার প্রপার্টির জন্য কম ভাড়া। তো এরপরে যে তাকে ওই জায়গায় থাকতে দিবেন, এটা হলো আসলে হকুল কারার বলে এটাকে। দিস ফর্ম অফ ওয়াকফুল লিজিং ইজ পারমিসিবল হোয়েন ডিক্টেটেড বাই নেসেসিটি, যখন প্রয়োজন দেখা দেয় তখনই এরকম হকুল কারারের চুক্তি করা। এটা একটা এক ধরনের লিজ কন্ট্রাক্ট, যেখানে সে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে কারদার দেয়, যে আসলে এরপরে সে সিমিলার প্রপার্টির কম ভাড়া দেয় এবং সে দীর্ঘ থাকে ওখানে, যে তার ভাড়া পরিশোধ না হয়, তাহলে এটাকে হকুল কারার বলে। এই ধরনের ফর্ম অফ লিজ কন্ট্রাক্টটা পারমিসিবল যখন প্রয়োজন দেখা দেয়, and if there is no tenant who is willing to pay the normal rent for similar property, এক্ষেত্রে নরমাল ভাড়া কত হলো 20,000, এবং তার তো 15,000 রাখতেছে, আসলে নরমাল এই প্রপার্টির জন্য এই ধরনের 20,000 লোকজন পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে রাখতে হবে, ঠিক আছে, উইথ এ লামসাম অ্যামাউন্ট ফর ডেভেলপমেন্ট অফ দ্য ওয়াকফ। ইন সাম কান্ট্রি, কিছু কিছু দেশে এই ধরনের কন্ট্রাকচুয়াল ফর্মকে বলা হয় আল খুলুও বলা হয়। তাহলে এই ধরনের কন্ট্রাক্ট যেটা হকুল কারার, এটাকে আল খুলুও বলা হয় কোনো কোনো দেশে, আর কারদার বলা হয় হলো ওই যে লামসাম যেটা দিয়ে ওটাকে কারদার বলে। তাহলে এগুলো করার জন্য কয়েকটা জিনিস এনশিওর করতে হয়, যে আসলে সিমিলার প্রপার্টিস মার্কেট প্রাইসে আপনি লিজি না পাওয়া যাওয়া, তারপরে তাহলে এই ধরনের লোকদেরকে দেয়া যায় যারা ঠিক আছে কম টাকা দিবে, তবে কিছু টাকা দিবে ডেভেলপমেন্ট করার জন্য, তাহলে তাকে এই ধরনের থাকতে দেয়, এটাকে হকুল কারার বলে। আর যেটা লামসাম দেয় এটাকে কারদার বলে। কোনো কোনো দেশে এই চুক্তিকে হকুল খুলুও বলা হয়। অ্যাপ্লিকেশন অফ মোডস অফ ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ ওয়াকফ ইনকাম এন্ড অ্যাসেট, ওয়াকফ অ্যাসেটকে ডেভেলপমেন্ট করা এবং ইনকাম এবং অ্যাসেটকে ডেভেলপমেন্ট করার জন্য যে ইনভেস্টমেন্ট মেথড কি কি, ইট ইজ পারমিটেড টু ইনভেস্ট ওয়াকফ ইনকাম ইন দ্য ফলোইং কেস, নিচের কিছু ক্ষেত্রে ওয়াকফ ইনকাম ইনভেস্ট করা যাবে কি কি, অ্যাজ পার কন্ডিশন স্টেটেড বাই দ্য ওয়াকিফ, ওয়াকিফ যদি শর্ত যেভাবে দেয় সেই শর্তের আলোকে, ডিউরিং দ্য ওয়েটিং পিরিয়ড প্রায়র টু আইডেন্টিফিকেশন অফ, এখন একজন ওয়াকফ করছে কিন্তু আসলে আপনি এখনো কারা কারা বেনিফিশিয়ারিদেরকে পাওয়া এখন আইডেন্টিফাই হয় নাই, তাহলে একটা গ্রেস পিরিয়ড যখন থাকবে, ওয়েটিং পিরিয়ড থাকবে, ওই সময়ে ওয়াকফ অ্যাসেটটাকে অথবা ওয়াকফ ইনকামকে আপনি কি করতে পারবেন, আবার ইনভেস্ট করতে পারবেন। এক্সেস ইনকাম আফটার পেমেন্ট অফ দ্য বেনিফিশিয়ারি দেওয়ার পর যদি কিছু ইনকাম বাকি থাকে, তাহলে সেটাকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্ট ইন দিস কেস শুড বি থ্রো পারমিসিবল মেথড, তাহলে গ্রহণযোগ্য পদ্ধতিতে আপনি এটাকে ইনভেস্ট করতে পারবেন, মোদারাবা, মুশারাকা অথবা মুরাবাহা, ইজারা এবং সালাম, এন্ড ইন লোস রিস্ক ইনভেস্টমেন্ট, যেসব ইনভেস্টমেন্টে একবার রিস্ক খুব কম, এগুলাতে ইনভেস্ট করা যাবে। ফর ডেভেলপমেন্ট অফ দ্য ওয়াকফ ল্যান্ড দ্য ফলোইং ইজ পারমিসিবল, ওয়াকফ ল্যান্ডকে ডেভেলপমেন্ট করার জন্য নিচের জিনিসগুলো পারমিসিবল কি কি, অ্যাপ্লিকেশন ইস্তেসনা করতে পারেন, বিউটি মানে ইস্তেসনা কন্ট্যাক্ট করে আপনি ল্যান্ড, যদি ল্যান্ড হয় এটাকে ডেভেলপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন অফ ডিমিনিশিং মুশারাকা মোতানাসাকা করতে পারবেন। ডিমিনিশিং মুশারাকা আপনারা তো এইচপিএসএম আপনারা করেন, তো সেই অনুযায়ী আপনি ওয়াকফ অ্যাসেটকে ডেভেলপ করতে পারবেন। সেখানে হোয়ার দ্য ওয়াকফ এন্ড দ্য ফাইন্যান্সিয়াল পার্টনার কনস্ট্রাক্ট দ্য বিল্ডিং থ্রো, এখানে কি শব্দটা কি লিখছেন, জয়েন্ট, আচ্ছা এটা জয়েন্ট শব্দটা বোঝা যাচ্ছিল, যেটা বোঝা যাচ্ছিল না, জয়েন্ট ফাইন্যান্সিং। আসলে এখানে ওয়াকফ প্রপার্টি এবং যে যেখানে ডেমিনিশিং মোশার হবে, দুইটা পার্টনার, দুই পক্ষ থাকবে, একদিকে ওয়াকফ নিজে, আরেকদিকে হলো একটা পার্টনার, এই দুইজনে মিলে এখানে ফাইন্যান্স করবে। হ্যাঁ, এবং দ্য ওয়াকফ গ্রাজুয়ালি অন দ্য বিল্ডিং, এখানে পার্টনার আবার এটা গ্রাজুয়ালি মালিক হয়ে যাবে, যেহেতু ডেমিনিশিং মোশারাকা, সুতরাং দুইজন মিলে এখানে ইনভেস্ট করবে, আর ওয়াকফ অ্যাসেট নিজে পার্টনারের অংশটা ধীরে ধীরে কিনে নিবে। এটা আমরা মোশারাকা 12 নম্বর স্ট্যান্ডার্ড যখন পড়বো ডেমিনিশিং মোশারাকা, সেখানেও আলোচনা হবে। অ্যাপ্লিকেশন অফ ইজারা মুনতাহিবিত তামলিক, ইজারা মুনতাহিবিত তামলিকের মধ্যে ওয়াকফ প্রপার্টিকে ডেভেলপমেন্ট করা যাবে, যেখানে একটা ইনস্টিটিউট আপনি ফাইন্যান্স করবে, ফাইন্যান্সার তার অংশটা ধীরে ধীরে
ওয়াকফ অ্যাসেটের কাছে বিক্রি করে দিবে। ইজারা ইজারাও চলবে, ইজারা দিবে তার কাছে। ইজারাটা এমন ভাবে নির্ধারণ করা হবে, আমরা যেভাবে মুদাইবি তামলিক করছি, যে কিছু সিমিলার প্রপার্টির একটু বেশি এমন ভাবে হবে যে ধীরে ধীরে আসলে ওই পার্টনারের ফাইন্যান্সারের অংশটা আপনার ওয়াকফ অ্যাসেট কিনে নিবে। Application of Ijara Muntayyat Tamlik for a specifically described property to be delivered in future. In this case, the Wakf land is leased to the financier who construct a building on it and deliver it to the Wakf to execute the lease contract. At the end of the contracting period, the Wakf become the owner of the building. এটা বুঝা গেছে, তাই না? All appropriate means should be adopted for the development of, আপনারা আছেন তো না, আওকাফ। তাহলে ওয়াকফকে ডেভেলপমেন্ট করার জন্য যত ধরনের যাবতীয় পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিতে হবে উইথ ডিউ কনসিডারেশন টু শরিয়া রুলিং অফ ওয়াকফ। ওয়াকফের বিষয়ে শরিয়ার যে রুলিং আছে সেগুলোকে বিবেচনায় রেখে, এন্ড দ্য কন্ডিশন স্টুডেন্ট বাই দ্য ওয়াকিফ অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট ডে রিকোয়ারমেন্ট। একসাথে যেমন ওয়াকিফের কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে এবং প্রেজেন্ট যে যত ধরনের আপনার বাস্তব যত রিকোয়ারমেন্ট আছে সেগুলো পূর্ণ করতে হবে। হেল্প ইন দিস রিগার্ড should be sought from Islamic financial institution specialized in ওয়াকফ। ওয়াকফ ইনভেস্টমেন্টকে কিভাবে ডেভেলপ করে, এক্ষেত্রে অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইনভেস্ট করে, তাদের যে অভিজ্ঞতা সে ধরনের অভিজ্ঞ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সহযোগিতা নিয়েই ওয়াকফ অ্যাসেটকে ডেভেলপমেন্ট করতে হবে। আমরা মেইনটেনেন্স পরে ওয়াকফ অ্যাসেট বাকি নেই, আমাদের 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা আছেন তো? মেইনটেনেন্স, রিনোভেশন এন্ড রিপ্লেসমেন্ট অফ ওয়াকফ অ্যাসেট। কিভাবে মেইনটেনেন্স হবে, নবায়ন হবে, রিনোভেশন হবে এবং ওয়াকফ অ্যাসেট কিভাবে রিপ্লেসমেন্ট হবে। জি বলছি মেইনটেনেন্স, বলছি তাজামুল ভাই আজকে তো স্পিড অনেক বেশি আছে, অসুবিধা নেই, আছে। মেইনটেনেন্স এবং রিনোভেশন অফ দ্য ওয়াকফ অ্যাসেট এন্ড অ্যালোকেশন অফ রিজার্ভ ফর দ্যাট পারপাস। এই ধরনের রিনোভেশন এবং মেইনটেনেন্স তো আমরা আগেও পড়ে আসছি। এখানে বলছে মেইনটেনেন্স এবং রিনোভেশন এবং একই সাথে রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা বলবে। মেইনটেনেন্স, রিনোভেশন এবং হলো এই ধরনের মেইনটেনেন্স রিনোভেশনের উদ্দেশ্যে কোনো রিজার্ভ অ্যালোকেশন দেয়া। Spending on maintenance, reparation and renovation of the Wakf asset should precede distribution of the Wakf income among beneficiary. বেনিফিশিয়ারিদের মধ্যে বন্টন করার আগে রিনোভেশন এবং মেইনটেনেন্সটা খরচটা আগে হবে, এটা খেয়াল রাখবেন। পরীক্ষায় এই অংশটা এটা আসে। স্পেন্ডিং অন মেইনটেনেন্স, রেপারেশন এন্ড রিনোভেশন অফ দ্য ওয়াকফ অ্যাসেট শুড প্রিসিড, এটা আগে হবে কার আগে? ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়াকফ ইনকাম এবং বেনিফিশিয়ারিদেরকে আপনি দিতে পারবেন, আপনি ওয়াকফ অ্যাসেটকে আগে রক্ষা করতে হবে, সুতরাং রেনোভেশন মেইনটেনেন্স এগুলো আগে হবে। ইন দিস কানেকশন ডিউ কনসিডারেশন শ্যাল বি গিভেন টু দ্য টেকনিক্যাল শিডিউল অফ পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স। আসলে যেসব জিনিসগুলো সময় সময় যেসব রিনোভেশন করতে হয় সেগুলোর দিকে আগে মনোযোগ দিতে হবে। মেইনটেনেন্স এবং রিনোভেশন অফ ওয়াকফ অ্যাসেট also don't require a prior condition to be stipulated by the ওয়াকিফ। ওয়াকিফ শর্ত দিতে হবে না, ওয়াকিফ শর্ত না দিলেও মেইনটেনেন্স এবং রিপারেশন ফার্স্ট, এটা প্রথমে এটা করা লাগবে, তারপর অন্য বন্টন যা আছে এগুলো পরে। মেইনটেনেন্স এন্ড রিনোভেশন রিকোয়ারমেন্ট shall be retained from the ওয়াকফ income every year even if the ওয়াকিফ has not stipulated such a condition। ওয়াকিফ শর্ত না দিলেও প্রতি বছর ইনকাম থেকে প্রথমে মেইনটেনেন্স এবং রিনোভেশনের টাকা আলাদা করে রাখতে হবে, ইনকাম আলাদা করে রাখতে হবে। The reserve thus deducted can be invested in a safe and easy to liquidate from form of investment। তাহলে এই যে আলাদা করে রিজার্ভ রাখতেছেন সেটা বলছে যে একটা ইনভেস্ট করে রাখতে হবে, যে এমন ইয়াতে যেন ইজি টু লিকুইড, যে খুব দ্রুত যেন তরলীকরণ করা যায়, যে কোনো সময় কাজে লাগাইতে যায়, এরকম সাধারণ কোনো ইনভেস্টমেন্টে মুদারাবা এগুলো করে রাখতে পারেন। Easy to liquidate from form of investment and the return be added to the principal amount। এখন যদি ইনভেস্ট করেন এই ধরনের রিজার্ভের রিনোভেশনের জন্য যে রিজার্ভ রাখবেন এটা যদি ইনভেস্ট করেন তাহলে ইনকামটা প্রিন্সিপালের সাথে যুক্ত হবে। The beneficiary shall have no right on the maintenance reserve unless part of it turn out to be in excess of actual need। বেনিফিশিয়ারিরা বলতে পারবে না যে এটা মেইনটেনেন্স জন্য রাখছেন তো এগুলো এখন আমাদেরকে দেন, সেটা বলা যাবে না, এটা তাদের কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, যদি মেইনটেনেন্স করার পরে যে অতিরিক্ত কিছু থাকে তাহলে তখন তাদেরকে দিলেও দেওয়া যেতে পারে। In the absence of sufficient amount for maintenance and renovation of lease ওয়াকফ অ্যাসেট, যদি এই ধরনের কোনো ওয়াকফ অ্যাসেটের যদি কোনো সাফিসিয়েন্ট ফান্ড মেইনটেনেন্স এবং রিনোভেশন না থাকে তাহলে the ওয়াকফ superintendent has the right to allow the tenant to make such maintenance and renovation against having the priority to continue as a tenant of the asset until getting full repayment of his debt।
তাহলে ভাড়াটিয়ারে বলা যাবে যে ঠিক আছে তুমি মেনটেন্যান্স এবং রিনোভেশনটা করো, তারপরে তোমার ভাড়া থেকে এটা অ্যাডজাস্ট করো, তোমাকে একটা প্রায়োরিটি রেট দিলাম, তোমার ভাড়া কন্ট্রাক্টটা চালু থাকবে, তোমাকে এক্ষেত্রে তোমাকে প্রায়োরিটি দেওয়া যাবে। এটাই বোঝা গেছে 831 813 বলছে সলিডারিটি ইন্স্যুরেন্স শ্যাল বি ইউজড ফর মেইনটেনেন্স এন্ড রিনোভেশন অফ দ্য ওয়াকফ অ্যাসেট। এখন ইন্স্যুরেন্স যদি করা থাকে এবং ইন্স্যুরেন্স যদি কভারেজ পাওয়া যায় তাহলে সেটা আপনি মেইনটেনেন্স এবং রিনোভেশনে খরচ করা যাবে। মেকিং অ্যালোকেশন ফর রিপ্লেসমেন্ট অফ ওয়াকফ অ্যাসেট। ওয়াকফ অ্যাসেট যদি এরকম হয় যে আসলে এটা নিজে নিজেই ধ্বংস করা লাগে না, ধীরে ধীরে এটার ডেপ্রিসিয়েশন হয়, এরকম হয় যে আপনি 40টা কম্পিউটার ওয়াকফ করছেন, এখন এটা তো 5 বছরের পরে এটা ডেপ্রিসিয়েশন, এটার ভ্যালু এটা শেষ, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের কোনো রিপ্লেসমেন্টের কোনো অ্যালোকেশন দেওয়া যাবে। ইট ইজ পারমিসিবল টু ডিডাক্ট ফ্রম দ্য ওয়াকফ ইনকাম periodical amount commensurate to the economic lifetime of the depreciation ওয়াকফ asset। কোনো ওয়াকফ অ্যাসেট যদি ডেপ্রিসিয়েশন হয়, ডেপ্রিসিয়েটিং ওয়াকফ অ্যাসেটের যে লাইফ ইকোনমিক ভ্যালু যদি তার শেষ হয়ে যায়, এটাকে কমেন্সুরেট করার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য পিরিয়ডিক্যাল একটা অ্যামাউন্টও আপনি ডিডাক্ট করে রাখতে পারবেন ইনকাম থেকে, সো অ্যাজ যেন টু ইউজ দ্য অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট ফর রিপ্লেসমেন্ট অফ দ্য ওয়াকফ। ওই যে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স সেটার জন্য আসলে করা যায়, অ্যাসেটটা যেন আবার কেনা যায়, সেটার জন্য এই ধরনের একটা অ্যালোকেশন নিয়ে রাখা যাবে। ইস্তেবদাল একটু বোঝা গেছে আশা করি। ইস্তেবদাল কিভাবে হবে? এক্সচেঞ্জ অফ ওয়াকফ অ্যাসেট। ওয়াকফ অ্যাসেট কে কিভাবে এক্সচেঞ্জ করবে? ইস্তেবদাল মানে বদল করা, বদল চাওয়া, বদল করে, বদল মানে পরিবর্তন, বদলে দেয়া, দিন বদল বদল করা। ইস্তেবদাল refer to the process of selling the Wakf asset and purchasing a new one instead, so as to maximize the interest of the Wakf। ইস্তেবদাল বলা হয় এমন এক প্রক্রিয়াকে যেখানে ওয়াকফ অ্যাসেটটা বিক্রি করে দেওয়া হয় এবং নতুন একটা তার স্থলে নতুন একটা কেনা হয়, যেন ওয়াকফের যে ইন্টারেস্ট অর্থাৎ ইনকাম আসা এবং বেনিফিশিয়ারিদের কাছে বন্টন করা, সেটাকে যেন ম্যাক্সিমাইজ করা যায়। ইস্তেবদাল ক্যান টেক প্লেস অ্যাকর্ডিং টু এ কন্ডিশন স্টুডেন্ট বাই দ্য ওয়াকিফ। ওয়াকিফের শর্তের আলোকে ইস্তেবদাল সংগঠিত হতে পারে। অর হোয়েন দ্য ওয়াকফ বিকাম রিনুইড অথবা রুইন, অথবা যদি ওয়াকফ অ্যাসেট নিজে ধ্বংস হয়ে যায়, ইভেন ইফ প্রিভেন্টেড বাই দ্য ওয়াকিফ। ওয়াকিফ এটাকে আসলে প্রিভেন্ট করতেছে, তারপরেও ওয়াকফ অ্যাসেট ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলেও ইস্তেবদাল করা যেতে পারে। ইস্তেবদাল শর্তের আলোকে হতে পারে, অথবা সত্যপ্রণীত যে ধ্বংস হয়েছে, ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, এই কারণে হতে পারে। ইস্তেবদাল ইন সাচ কেস টেক প্লেস বাই সেলিং দ্য ওয়াকফ প্রপার্টি and purchasing a new one instead, as so as to maintain the Wakf as it was before। তাহলে সেক্ষেত্রে যেটা আছে এটা বিক্রি করে দিয়ে নতুন একটা কিনতে হবে, এটার স্থলে যেন আসলে ওয়াকফটা যেমন ছিল সেভাবে চালিয়ে নেওয়া যায়। Istibdal is also permissible when there is no way of benefiting from the Wakf। ওয়াকফ যে কারণে করছে আসলে সেই জিনিস থেকে আর ওয়াকফের বেনিফিট পাওয়া যাচ্ছে না, এই কারণে ওয়াকফ ইস্তেবদাল করা যেতে পারে, এই কারণেও করা যেতে পারে। যেমন দ্য ওয়াকফ হ্যাজ বিকাম এ ইন এ ডেজার্টেড এরিয়া। একটা মসজিদ ওয়াকফ করছে, একটা ল্যান্ড ওয়াকফ করছে, মসজিদ হয়েছে, এটা এখন মরুভূমির মাঝখানে পড়ে গেছে, এখন আর মানুষ ওখানে নামাজ পড়তে যায় না, তাহলে ওটা ওখানে ওই ল্যান্ডটা বিক্রি করে দিয়ে অন্য এক জায়গায় আপনি করা যায়। অথবা অথবা ধরেন আপনি ডেজার্ট এরিয়ার মধ্যে একটা এরকম কোন জিনিস পড়ে গেছে ওয়াকফের কোনো অ্যাসেট, সেটা ইস্তেমাল করা যায়। অথবা বিকজ অফ ফেয়ার ফ্রম সিজার অফ দ্য ওয়াক বাই আদার, অথবা যেটা ওয়াকফ করছে এটা আমার শত্রু এলাকায় পড়ে গেছে, এখন তারা শত্রু এটা দখল করে নেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এটা বিক্রি করে দিয়ে আপনি আপনার যে এলাকা বসতি যেখানে আরো নিরাপত্তা থাকবে সেখানে নিয়ে আসার জন্য ইস্তেবদাল করা যাবে। when benefiting from the work become extremely difficult, অথবা আসলে একবার এটা থেকে এমন নদী এমন জায়গায় করছে ওয়াকফটা, আসলে নদী ভাঙ্গা পড়ে গেছে, নদীর ওপারে পড়ে গেছে এখন মসজিদের জায়গাটা, তো এখন মানুষ তো ওই পাশে থাকে না, এই পারে থাকে, ওই পাশের জমিটা বিক্রি করে দিয়ে এই পাশে আসবেন, তাহলে এটা করা যাবে। ইস্তেবদাল শুড বি সাবজেক্ট টু দ্য ফলোইং কন্ডিশন। ইস্তেবদাল করার ক্ষেত্রে নিচের জিনিসগুলো বিবেচনা নিতে হবে। দ্য ওয়াকফ মাস্ট হ্যাভ রিচ দ্য স্টেজ অফ জেনারেটিং নো ইনকাম। আসলে ওয়াকফ অ্যাসেট থেকে এখন আর কোনো ইনকাম আসে না, while there is no money for its development, এবং এটা ডেভেলপমেন্ট করার জন্য আর কোনো টাকা নেই, তাহলে এটা ইস্তেবদাল করবেন। there should be no excessive injustice in the sale price। আপনি যে এটা বিক্রি করে দেওয়ার সময় আপনি আসলে দামটা এমন ভাবে করছেন, নিজের হাতে এমন কারো কাছে বিক্রি করছেন যে খুব কম প্রাইসে এটা বিক্রি করছেন, এক্সেসিভ ইনজাস্টিস হয়েছে, সেটা যদি হয় সেটা করা যাবে না। না করে যদি করা যায় তাহলে ইস্তেবদাল করা যাবে। ইস্তেবদাল শুড মিট দ্য স্যাটিসফ্যাকশন এন্ড ইন্টারেস্ট অফ দ্য ওয়াকফ। ওয়াকফের যে কল্যাণ, যে এটাকে স্যাটিসফাইড করার উদ্দেশ্যেই করতে হবে ইস্তেবদাল। ইস্তেবদাল শুড বি পারমিটেড বাই দ্য জুডিশিয়ারি।
আপনি আদালতের অনুমতিও নিতে হবে। ইফ দ্য ওয়াকফ ইজ এ রিয়েল এস্টেট, যদি ওয়াকফ যদি একটা রিয়েল এস্টেট হয়, ইট শুড অলসো বি এক্সচেঞ্জ ফর এ রিয়েল এস্টেট। তো ইস্তেবদাল করলে সেটা অবশ্যই রিয়েল এস্টেট দিয়ে করতে হবে। When there is no risk of misuse, a real estate work can be sold for cash. যদি এদের কোনো রিস্ক না থাকে মিসইউজের, তাহলে রিয়েল এস্টেটটা টাকায় ক্যাশে বিক্রি করে দিতে পারবেন। and the money kept in the judiciary until a new real estate is purchased. যে পর্যন্ত নতুন একটা কিনতেছেন ততক্ষণ পর্যন্ত ওই টাকাটা আদালতের তত্ত্বাবধানে রাখতে হবে, বা আদালতের তত্ত্বাবধানে রেখে তারপরে আপনি একটা রিয়েল এস্টেট কিনে নেবেন ওই টাকা দিয়ে। তো এই ছিল আমাদের আপনার ওয়াকফ। এখানে এই যে জুডিশিয়ারির কথাটা বলা হয়েছে, এখানে আসলে কোনো মসজিদে অকুপিত সম্পদ, সেই ক্ষেত্রেও কি আমার এটা দরকার কিনা? can be বিষয়টা can be can be can be, আচ্ছা can be sold for cash, and the money can be kept with the judiciary. আর ওকে স্যার, আটের অনেক বড় অধ্যায় হলো, 8 খুব 1/3 সুন্দর হয়েছে স্যার। স্যার, আবার যদি একটু বলতেন। 1/3 8 1 3 813 813 হলো in the absence of sufficient amount of maintenance and renovation of lease Wakf asset, the Wakif superintendent has the right to allow the tenant to make such payment. এটা আগে যেটা বলছি সেটা এখানে বলছে, যদি এরকম আসলে মেইনটেনেন্স এবং রিনোভেশনের জন্য ওয়াকফ লিজ অ্যাসেটের কোনো আসলে কোনো টাকা পয়সা নাই, তাহলে আপনি ভাড়াটিয়া যার কাছে ভাড়া দিচ্ছেন তাকে বললেন যে ভাই ঠিক আছে তুমি মেইনটেনেন্স এবং রিনোভেশনের খরচ করো, তো তুমি এটা থাকার ক্ষেত্রে তোমার একটা প্রায়োরিটি রাইট তৈরি হবে, এগেইনস্ট হ্যাভিং দ্য প্রায়োরিটি টু কন্টিনিউ অ্যাজ টেনেন্ট। তাহলে আপনি রিনোভেশনের পরে তারা একটা প্রায়োরিটি দিলেন, ঠিক আছে আপনি তো মেইনটেনেন্সের খরচ রিনোভেশনের খরচ বহন করছেন, তাহলে আপনি থাকেন যে পর্যন্ত না আপনার যে খরচ করছেন এটা অ্যাডজাস্ট না হয়। তাকে এক্ষেত্রে অন্যান্য ভাড়াটিয়ার নতুন ভাড়াটিয়া আসলে তাকে একটা প্রায়োরিটি তাকে দিতে পারে, এবং তাকে তার অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত রিনোভেশন খরচটা অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত সে থাকবে। জি স্যার, এবার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। আগামীকাল সকাল 8টায় আসলে কাউকে ডাকাডাকি করা যাবে না, ছাত্র জয়েন করবেন একটু লোকাল এরিয়া থেকে, এবং 1 নম্বর স্ট্যান্ডার্ডটা একটু দেখে রাখবেন, 1 নম্বর স্ট্যান্ডার্ড একটু পড়ে রাখবেন আপনারা আজকে বা সকালে ফজরের পরে, যেন বোঝা যায়। ওটা ট্রেডিং ইন কারেন্সি মানে হলো, যেহেতু কিতাবুস সরফ মানে হলো টাকা পয়সা পরিবর্তন, আপনার টাকা আছে আপনি ডলার কিনতে চান, কত ডলার আছে টাকা ভাঙাতে চান, পাউন্ড কিনতে চান, ভিন্ন ভিন্ন যদি অ্যামাউন্ট হয়